করছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমাদের একাডেমিক বায়োলজি উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজনের প্রথম একাডেমিক লেকচারটা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব মোটামুটি 6টা লেকচারের মাধ্যমে কোষ বিভাজন অধ্যায়টাকে একদম বেসিক থেকে শুরু করে ইন ডেপথে শেষ করার, যাতে আপনারা পরবর্তীতে একাডেমিক্সের যে পরীক্ষাগুলো হবে, কলেজে ইন্টারনাল পরীক্ষা হোক, সেটা এইচএসসি পরীক্ষা হোক, কিংবা পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো পরীক্ষাতে আপনারা এখান থেকে আনসার করতে পারেন। কেমন? ওকে। তো আজকে আমাদের কোষ বিভাজনের পার্ট 1 হবে। পার্ট 1 এ আমরা আলোচনা করব বেসিক্যালি কোষ নিয়ে। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা এসএসসি 25 বা 26 ব্যাচের একদম নিউ কামার যারা আছেন, যারা সবেমাত্র ইন্টারমিডিয়েট উঠেছেন, তাদের ক্ষেত্রে আসলে কোষ নিয়ে একটু পরিচিতির একটা ব্যাপার স্যাপার রয়েছে, বা পরিচিতিটা একটু জানাটা জরুরি। যদিও আমরা কোষ এর পরিচিতি নিয়ে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠনে পড়বো, বাট আমরা যেহেতু কোষ বিভাজন অধ্যায়টা শুরু করতেছি, একটা কোষকে বিভাজিত করব, সেক্ষেত্রে আমাদের কোষের কিছু প্রিলিমিনারি কথাবার্তা বা কোষ নিয়ে একটু জ্ঞান রাখাটা আমি সমীচীন মনে করি। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রথম ক্লাসটা হবে। প্রথম ক্লাসের টপিক নির্ধারণ করে দিয়েছি কোষ পরিচিতি। তো শুরু করা যাক। দেখেন, আসলে যদি আপনাকে বলা হয় বা তোমাকে যদি বলা হয় যে আসলে কোষ জিনিসটা কি, তখন আসলে তোমার মাথায় একটা কোন কনসেপ্টটা কাজ করে, বা তুমি ছোট থেকে একটা কথা পড়ে আসতেছো কিন্তু একদম সেই তুমি যখন ক্লাস 6-এ বা 5-এ যখন বিজ্ঞান বইটা হাতে নিতে, তখনই কিন্তু একটা কোষের সংজ্ঞা চলে আসতো, তাই না? যে কোষ বলতে আমরা বুঝতাম হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকরী একক। ওকে, আচ্ছা। তো এই কথাটার আসলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে একটা জীবদেহ, সেটা হতে পারে প্রাণী দেহ, সেটা হতে পারে উদ্ভিদ দেহ। একটা জীবদেহ গঠনকারী যে একক থাকবে, সরলতম একক থাকবে, ছোট একক থাকবে, সেটা হচ্ছে কোষ। যেমন দেখো, আমি বাম পাশে একটা ফিগার দিয়ে রেখেছি, এটা হচ্ছে একটা মানুষের ফিগার। হ্যাঁ, তার উপরে রেখে দিয়েছি আমরা একটা হিউম্যান সেলের স্ট্রাকচার। কেমন? তার মানে আমরা বলতে পারি যে অসংখ্য কোষ মিলে একটা আলটিমেটলি আমাদের এই হিউম্যান বডিটাকে গঠন করতেছে, অর্থাৎ একটা দেহ গঠন করতেছে। আবার ডান পাশে দেখো একটা উদ্ভিদ দিয়ে রেখেছি, এবং তার উপরে একটা উদ্ভিদ কোষের চিত্র দিয়ে রেখেছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা আবারও আমাদের সেই ছোটবেলার কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি, বা ছোটবেলার থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারি, যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। তো আমরা যদি এটাকে একটু মডিফাই করে লিখে দিই আপনাদের, যে আসলে কি লিখবো আমরা, তাহলে কোষ হচ্ছে কি? কোষ হচ্ছে বলবো জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়াকলাপের একক। কেমন? তাহলে কোষ হচ্ছে জীবদেহের জীবদেহের গঠনমূলক জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়াকলাপের একক। কেমন? জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়াকলাপের একককে বলবো আমরা কোষ। ক্রিয়াকলাপের একক হচ্ছে কোষ। তাহলে একটা জীবদেহ যখন গঠিত হবে, তখন কি থাকবে? তখন হচ্ছে লক্ষ কোটি কোষ নিয়ে গঠিত হবে। ওকে, আচ্ছা। এটা ছিল একদম কোষের একটা বেসিক থিওরি। তো আমরা যখন আসলে এটা পড়ি, অর্থাৎ আমরা যখন প্রাণী বিজ্ঞান কিংবা উদ্ভিদ বিজ্ঞান পড়ি, তখন আসলে আমরা কয়েকটা টার্মের সাথে পরিচিত হই। যেমন একটা ছিল কোষ, হ্যাঁ, যেটাকে আমরা বললাম একদম গাঠনিক একক। তাহলে অনেকগুলো কোষ মিলে আবার আরেকটি স্ট্রাকচার তৈরি করে, বা অনেকগুলো কোষ যখন একত্রে কাজ করে বা একত্রে অবস্থান করে, তখন আমরা যে একটা কথা বলি সেটা হচ্ছে টিস্যু। তাহলে জীবদেহের গঠনমূলক বা জৈবিক কার্যকলাপের এককটা হচ্ছে কোষ, আবার অনেকগুলো কোষ মিলে তৈরি করবো হচ্ছে আমাদের টিস্যু। তেমনি অনেকগুলো টিস্যু মিলে তৈরি করবো হচ্ছে কোন অঙ্গ বা একটা অর্গান। তাহলে আমরা বলবো হচ্ছে অনেকগুলো টিস্যু মিলে তৈরি করবে একটা অঙ্গ। তেমনি অনেকগুলো অঙ্গ মিলে একত্রিত হয়ে তৈরি করবে একটা তন্ত্র। তন্ত্র। এবং অনেকগুলো তন্ত্র একত্রিত হয়ে একটা লিভিং বডি গঠন করবে, অর্থাৎ একটা জীব দেহ গঠন করবে। কেমন? একটা জীব দেহ গঠন করবে। তাহলে আমরা যদি এর উল্টা প্রসেসে যাই, অর্থাৎ একটা জীব দেহকে যদি আমরা বিশ্লেষণ করতে থাকি, তাহলে অনেকগুলো তন্ত্র পাবো। তন্ত্রের ভিতর কি হতে পারে? আমাদের শ্বসন তন্ত্র হতে পারে, আমাদের রক্ত সংবহন তন্ত্র হতে পারে, আমাদের কঙ্কাল তন্ত্র হতে পারে, স্নায়ুতন্ত্র হতে পারে। কেমন? যখন আবার এই তন্ত্রটাকে বিশ্লেষণ করব, তখন আমরা আবার প্রত্যেকটা তন্ত্রের অধীনে অনেকগুলো অঙ্গ পাবো। যেমন আমরা রক্ত সংবহন তন্ত্রের যদি কথা বলি, তখন আমরা হৃৎপিণ্ড পাবো, তারপর হচ্ছে রক্ত নালীগুলো পাবো। যখন আমরা শ্বসন তন্ত্রের কথা বলবো, তখন আমরা ফুসফুস পাবো, ট্রাকিয়া পাবো। কেমন? আবার যখন আমরা স্নায়ুতন্ত্রের কথা বলবো, তখন আমরা ব্রেন পাবো, বা মস্তিষ্ক পাবো, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড পাবো। ওকে। আবার প্রত্যেকটা অঙ্গ গঠনকারী কিছু টিস্যু থাকবে। যেমন আমরা যখন স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যখন বলেছি যে আমাদের মস্তিষ্ক, আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড গঠিত হবে কি নিয়ে? অনেকগুলা
নার্ভাস টিস্যু নিয়ে বা অনেকগুলো স্নায়ু টিস্যু নিয়ে। কেমন? আবার এই স্নায়ু টিস্যুগুলো গঠিত হবে কি দিয়ে? স্নায়ু টিস্যুগুলো গঠিত হবে আবার একটা ক্ষুদ্র একক দিয়ে। সেই ক্ষুদ্র এককটাকে আমরা বলতেছি কোষ। ওকে? যদি আমরা স্নায়ু টিস্যুর ক্ষেত্রে কৌশল হিসেবে আমরা কি বলি? নিউরন বলি। কেমন? যদি আমরা অন্যদিকেও যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখো একদম বেসিক যে একটা সংগঠন সেটা ছিল আমাদের, বা বেসিক এককটা ছিল হচ্ছে কোষ। সেজন্য আমরা বলেছি যে জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়াকলাপের একককে বলা হবে কোষ। তো আশা করছি কোষ এর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা যদি ইন ডিটেইলসে আস্তে আস্তে আগাবো। কেমন? আচ্ছা, তারপরে স্লাইডে যদি আমরা একটু যাই, দেখো এখানে কোষ আবিষ্কার একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে। তো সবার প্রথমে খেয়াল করো, বাম পাশে আমি একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম লিখে রেখেছি, বা একটা চিত্র দিয়ে রেখেছি। তোমরা কি জানো ওই নামটা কি? জানলে আমাকে কমেন্টে জানাতে পারো, তারপরে আমরা দেখতেছি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে হচ্ছে বাম পাশে যে বিজ্ঞানী চিত্র তোমরা দেখতে পাচ্ছ বা বিজ্ঞানী ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। হ্যাঁ, বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক। তো রবার্ট হুক সাহেব কি করেছিলেন? তিনি একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন। দেখো আমাদের মানব সভ্যতার ইতিহাসে আমরা যত বিজ্ঞানের যত সাব ডিভিশন পাবো, হতে পারে সেটা পদার্থবিদ্যা, হতে পারে সেটা আম, যে গণিতবিদ্যা, বা হতে পারে সেটা জীববিদ্যা, তার ভিতরে আমাদের সর্ব উন্নত এবং সবচেয়ে নতুন যে সেক্টর সেটা হচ্ছে আমাদের এই বায়োলজি। কেন বায়োলজি বা জীববিদ্যাটা নতুন? কারণ জীববিদ্যা বা আমাদের সেলুলার লেভেলে বা একটা কোষ লেভেলে দেখার জন্য আমাদের কাছে একটা সূক্ষ্ম যন্ত্রের অভাব ছিল, একটা অণুবীক্ষণ যন্ত্রের অভাব ছিল। সেই অভাবটা পূরণ করেছিলেন প্রথমে বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কি করেছিলেন? তিনি আহ, তিনি লন্ডনের, রবার্ট হুক সাহেব লন্ডনের রয়্যাল সোসাইটির কিউরেটর হিসেবে নিযুক্ত ছিলেন। যখন রবার্ট হুক সাহেব লন্ডনের রয়্যাল সোসাইটি কিউরেটর হিসেবে ছিলেন, তখন তিনি একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন, যেটা কি করতে পারতো, যেটা হচ্ছে প্রায় 30x, হ্যাঁ 30 গুণ 30x পরিমাণ বিবর্ধিত করতে পারতো কোনো একটা বস্তুকে। অর্থাৎ সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কোনো একটা বস্তুকে 30 গুণ বেশি বিবর্ধিত আকারে দেখতে পেতেন। তো সেই অণুবীক্ষণ যন্ত্র নিয়ে গবেষণা করাকালে এক সময় তিনি কি করলেন, যে ওই যে বোতলের ছিপি রয়েছে না, বা কর্ক রয়েছে, স্টপ কর্ক, সেই স্টপ কর্কের একটা স্লাইস করলেন। স্লাইস করে সেটাকে যখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলেন, তখন তিনি ছোট ছোট কিছু প্রকোষ্ঠের মতো জিনিস দেখতে পেলেন। কেমন? ছোট ছোট কিছু প্রকোষ্ঠ দেখতে পেলেন। হ্যাঁ, ছোট ছোট কিছু প্রকোষ্ঠ দেখতে পেলেন। তো এই প্রকোষ্ঠগুলোকে তিনি কি করলেন, এই প্রকোষ্ঠগুলোকে কয়েদিদের রাখার জায়গা বা জেলখানা যেখানে কয়েদিরা থাকে সেটার স্ট্রাকচারের সাথে সিমিলারিটি দেখতে পেয়ে নামকরণ করে দিলেন সেল। কেমন? নামকরণ করে দিলেন সেল। বেসিক্যালি তিনি কি আসলে আদর্শ কোনো সেল বা কোষ দেখতে পেয়েছিলেন? তিনি কিন্তু আসলে কোনো কোষ দেখতে পাননি। তিনি দেখতে পেয়েছিলেন হচ্ছে মৃত কোষ প্রাচীর। তিনি আসলে কি দেখতে পেয়েছিলেন? তিনি আসলে কোষ প্রাচীর দেখতে পেয়েছিলেন। বাট তখন যেহেতু কোষ প্রাচীর সম্পর্কে তেমন কারো আইডিয়া ছিল না, তাই তিনি কি করেছেন, সেটাকে সেল বা কোষ নামে অভিহিত করে ফেলেছিলেন। কেমন? তো রবার্ট হুক সাহেব যেহেতু প্রথম সেলের আইডিয়াটা দিয়েছিলেন বা প্রথম কোষ নিয়ে কথা বলেছিলেন, সেজন্য রবার্ট হুককে বলা হয় কি? রবার্ট হুককে বলা হয় কোষের আবিষ্কারক। বুঝতে পারছি? তাহলে কোষের আবিষ্কারক হিসেবে আমরা কাকে চিন্তা করব? রবার্ট হুককে চিন্তা করব। আচ্ছা, পরবর্তীতে অনেক বিজ্ঞানী এই ব্যাপারটা নিয়ে গবেষণা করতে থাকেন, এবং একটা সময় দেখা যাচ্ছে যে একটা সময় দেখা যায় যে বিজ্ঞানীরা আরো উন্নত অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফেলেন, এবং আদর্শ আরো উন্নত অণুবীক্ষণ যন্ত্রের নিচে তারা একটা সময় একটা প্রকৃত কোষের সন্ধান পান, বা একটা প্রকৃত অর্থে একটা কোষকে তারা দেখতে পান। সেক্ষেত্রে অনেক বিজ্ঞানী অবদান রয়েছে, তার ভিতরে বিজ্ঞানী গ্রু, বিজ্ঞানী মেরবেল, বিজ্ঞানী অকেন, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তোমরা আসলে তোমাদের টেক্সট বুকগুলোতে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আহ, বিজ্ঞানী রবার্ট হুকের পরে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, বিজ্ঞানী লিউয়েনহুক, হুম বিজ্ঞানী লিউয়েনহুক লিউয়েনহুক সাহেব কি করেছিলেন? বিজ্ঞানী লিউয়েনহুক সাহেব তিনি প্রায় বলতে পারি 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন। যখন তিনি 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন এবং তার নিচে কোনো একটা জীবিত স্ট্রাকচারকে দেখতে থাকলেন, তখনই তিনি বেসিক্যালি প্রথম কোষকে দেখতে পেয়ে গেলেন। তাহলে যদি আমরা সেই হিসেবে বলি যে প্রথম সত্যিকার অর্থে প্রথম কোষ আবিষ্কার কে হবে, সে হচ্ছে বিজ্ঞানী লিওনহুক। ওকে, তো এজন্য বিজ্ঞানী লিওনহুককে কি বলা হয়? বিজ্ঞানী লিওনহুককে কোষের আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, পরবর্তীতে এই কোষ নিয়ে আরো গবেষণা চলতে থাকে
যেমন ধরো প্রথমে রবার্ট হুক সাহেব তিনি একটা কোষ প্রাচীর দেখতে পেয়েছিলেন। পরবর্তী যখন লিওন হুক 270 গুণ বিবর্তন ক্ষমতা সম্পন্ন একটা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন, তখন সেই কোষ দেখার পরিধিটা আরো বেড়ে গেল। এবং একটা সময় বিভিন্ন বিজ্ঞানী কি করলেন, কোষের ভিতরের যে বস্তুগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি নিউক্লিয়াস, আমরা যদি বলি কোষের সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো একে একে দেখতে পাওয়া শুরু করলেন। হ্যাঁ, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আহ, বিজ্ঞানী ফন্টানা, আম, আহ, তিনি প্রথম আসলে কোষের নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাহলে আমরা যদি একটু লিখে দেওয়ার চেষ্টা করি যে বিজ্ঞানী ফন্টানা তিনি প্রথম কিসের ধারণা দিয়েছিলেন? তিনি প্রথম নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন। কিন্তু তিনি আসলে প্রকৃত অর্থে নিউক্লিয়াসটাকে চিহ্নিত করতে পারেননি। বাট তারও পরবর্তীতে একদম বিস্তৃতভাবে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এবং এরই পরবর্তীতে যখন দেখো একটা কোষ প্রাচীর আবিষ্কার হয়ে গেল, করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক, লিওন হুক 270 গুণ বিবর্তন ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোষের আরো ইন ডেপথ স্ট্রাকচার সম্পর্কে জানা যাচ্ছে। এবং পরবর্তীতে বিজ্ঞানী ফন্টানা নিউক্লিয়াস আবিষ্কার করে ফেললেন, এবং যেটা প্রকৃত অর্থে দেখতে পেয়েছিলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এভাবে এভাবে আরো যখন প্রসার ঘটতে থাকে, তখন বিজ্ঞানী ডুজারডিন নামে একজন বিজ্ঞানী রয়েছেন, বিজ্ঞানী ডুজারডিন। তিনি কি করলেন? তিনি হচ্ছে এই যে কোষের ভিতরের বস্তুগুলো, অর্থাৎ কোষ প্রাচীর দিয়ে ঘেরা যে বস্তুগুলো রয়েছে, সেই বস্তুগুলো হচ্ছে পর্যবেক্ষণ করা শুরু করলেন বিজ্ঞানী ডুজারডিন, এবং সেগুলোকে নামকরণ করলেন সার্কোড নামে। সার্কোড নামে। আমরা জানি কোষের ভিতরের যে মাতৃকা থাকে, বা যেটাকে আমরা কোষ সাইটোপ্লাজম বলি বা আমরা প্রোটোপ্লাজম বলি, সেটা প্রথমে বেসিক্যালি বিজ্ঞানী ডুজারডিন আবিষ্কার করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি সেটা নাম দিয়েছিলেন কি? সার্কোড। পরবর্তীতে সার্কোডের আরেকটা পরিবর্তিত রূপ আসে, বা আরেকজন বিজ্ঞানী যিনি হচ্ছে বিজ্ঞানী পার্কিনজে আসলেন, এবং এই সার্কোডকে নামকরণ করে ফেললেন কি? প্রোটোপ্লাজম, যেটা থেকে আমাদের বর্তমান যুগে আমরা প্রোটোপ্লাজম নামে কিন্তু চিনি। কেমন? ওকে, আচ্ছা। তো যদি আমি কোষ আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাসটা একটু বলি, যে রবার্ট হুক সাহেব তিনি লন্ডনের রয়্যাল সোসাইটিতে কাজ করতেন। তিনি সেখানে একটা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, যেটিতে একটা ছিপি পর্যবেক্ষণ করতেছিলেন, যেখানে তিনি কোষ প্রাচীর দেখতে পান, যেটাকে তিনি কয়েদিদের থাকার সেলের সাথে তুলনা করেন। হ্যাঁ, এবং নামকরণ করেন সেল। যেহেতু তিনি প্রথম সেল নামকরণ করছেন, সেল নিয়ে গবেষণা করেছেন বা সেল নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেজন্য আমরা তাকে কোষের আবিষ্কারক বলতে পারি। বাট প্রকৃত অর্থে আধুনিক কোষ আবিষ্কারকের তকমাটা দেওয়া হয় বিজ্ঞানী লিওন হুককে। পরবর্তী বিজ্ঞানী ফন্টানা তিনি নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু নিউক্লিয়াসটা পূর্ণাঙ্গ অর্থে দেখতে পেয়েছিলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। তার পরবর্তীতে বিজ্ঞানী ডুজারডিন তোমার এই যে কোষ ঝিল্লিকে ঘিরে বা কোষ প্রাচীরকে ঘিরে কোষ প্রাচীরের ভিতরে যে তরল পদার্থ বা তরল মাতৃকা রয়েছে, সেটাকে পর্যবেক্ষণ করেছিলেন এবং নাম দিয়েছিলেন সার্কোড। সর্বশেষ বিজ্ঞানী পার্কিনজে সেই সার্কোডকে আধুনিক অর্থে প্রোটোপ্লাজম নামকরণ করে, যেটা বর্তমানেও বহুল ব্যবহৃত হচ্ছে। কেমন? তো আমরা এক্ষেত্রে বিজ্ঞানী রবার্ট হুকের কথা চিন্তা করবো, এবং রবার্ট হুকের যে একটা গ্রন্থ, তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, যেখান থেকে তিনি চিন্তা ভাবনা শুরু করেছিলেন, তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সে কথাগুলো লিপিবদ্ধ করে গিয়েছিলেন। ওকে, এটা ছিল কোষ আবিষ্কারের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। তো তারপর যদি আমরা আগাই, যে এখন হচ্ছে আমরা বললাম যে কোষ আবিষ্কৃত হইলো। হ্যাঁ, এখন প্রথম কোষ, দেখো একটা কোষ হচ্ছে একটা জীবদেহ গঠন করতে পারতেছে, একটা এককোষী একটা ছোট অ্যামিবা থেকে শুরু করে একদম যেমন 100 টন ওজনের নীলতিমি পর্যন্ত গঠন করে ফেলতেছে হচ্ছে এই কোষগুলো। তাহলে এই কোষটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল, বা কোষের সৃষ্টির সূচনাটা আসলে কই থেকে হয়েছিল? এটা নিয়ে আসলে অনেক ধরনের থিওরি রয়েছে, বাট তারপরেও হচ্ছে একটা বিখ্যাত থিওরি হচ্ছে অ্যাম্বায়োসিস থিওরি বা এন্ডোসিম্বায়োসিস থিওরি। হ্যাঁ, সেল এন্ডোসিম্বায়োসিস থিওরি। তো সেল এন্ডোসিম্বায়োসিস থিওরি অনুযায়ী একজন প্রখ্যাত বিজ্ঞানী, তেনার নাম হচ্ছে একজন প্রখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি মিলার। তিনি কি করেন? তিনি হচ্ছে প্রথমে তার গবেষণাগারে হচ্ছে ইলেকট্রিক আর্কের ভিতরে, বা আমরা বলতে পারি যে ইলেকট্রিক স্ফুলিঙ্গর সাহায্যে তিনি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্পকে একত্রিত করে তিনি হচ্ছে
অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে ফেলেছিলেন। এবং পরবর্তীতে এই অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো অনেকগুলো একত্রিত হয়ে বা অনেকগুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করেছিল। এবং তার পরবর্তীতে এই প্রোটিন থেকে করা হয় যে ধারণা করা হয় কোনো একটা সময় একটা কোষের সৃষ্টি হয়ে গিয়েছিল। কেমন, যদি এটা খুব জটিল একটা প্রসেস, এটা একটা হাইপোথিসিস, এর আসলে বলতে পারো যে অ্যাকুরেট পাওয়াটা খুবই টাফ, বাট এটাকে আসলে বলা হয় যে এন্ডোসিম্বায়োসিস থিওরি। তো এই থিওরি অনুযায়ী বলা হয় যে আদিকোষ ছিল বেসিক্যালি একটা হয় আরএনএ না হয় একটা ডিএনএ। হ্যাঁ, পরবর্তীতে কি হলো, এই আরএনএ এবং ডিএনএ কে ঘিরে একটা মেমব্রেন গঠিত হওয়া শুরু করলো, এবং সেই মেমব্রেনটা যে তৈরি করলো আলটিমেটলি একটা নিউক্লিয়াস। তাহলে একটা ছিল আরএনএ কিংবা ডিএনএ, তার বাইরে একটা মেমব্রেন গঠিত হওয়া শুরু করলো, তৈরি হলো নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস যুক্ত মেমব্রেন যুক্ত স্ট্রাকচারটার ভিতরে চলে আসলো একটা প্রোক্যারিওটিক সেল, বা বলতে পারি আমরা যেটাকে ব্যাকটেরিয়া। কেমন, তাহলে এই মেমব্রেন বদ্ধ নিউক্লিয়াস যুক্ত একটা স্ট্রাকচারের ভিতরে চলে আসলো ব্যাকটেরিয়া, এবং সেটা কনভার্ট হয়ে গেল হচ্ছে একটা কিসে কনভার্ট হলো, সেটা কনভার্ট হয়ে গেল মাইটোকন্ড্রিয়াতে। কেমন, দেখো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে সেটা কনভার্ট হয়ে গেল মাইটোকন্ড্রিয়াতে। যখন একটা কোষের ভিতরে একটা নিউক্লিয়াস চলে আসলো, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসলো, একটা ব্যাকটেরিয়া ঢুকে কনভার্ট হয়ে গেল মাইটোকন্ড্রিয়াতে, তখন সৃষ্টি হয়ে গেল একটা প্রাণী কোষ। এবং এই প্রাণী কোষের ভিতর পরবর্তীতে একটা আম, তোমার সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া প্রবেশ করে তৈরি করে ফেললো প্লাস্টিড, এবং এই প্রাণী কোষটা হয়ে গেল একটা উদ্ভিদ কোষ। তো এটা হচ্ছে একটা হাইপোথিসিস। আসলে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি কিছু ক্ষেত্রে রয়েছে এবং কিছু ক্ষেত্রে নেই। কেমন, তো আমরা জাস্ট জানার জন্য পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ছিল দ্য এন্ডোসিম্বায়োসিস থিওরি। ওকে, আচ্ছা, পরবর্তীতে প্রথম কোষ সৃষ্টির পরে হচ্ছে দেখা গেল যে এখন হচ্ছে আমরা একটা সেল পেলাম। আমরা প্রথমে একটা সেলে কোষ প্রাচীর দেখেছিলাম, সেখান থেকে একজন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করলেন, আরেকজন দেখা গেল যে সাইটোপ্লাজম আবিষ্কার করলেন বা প্রোটোপ্লাজম আবিষ্কার করলেন, এবং তার পরবর্তীতে ল্যাবরেটরিতেও দেখা গেল যে একটা কোষকে কি করা যাচ্ছে, সৃষ্টি করা যাচ্ছে, বা যেটা আসলে পরবর্তীতে আরেকটা থিওরি দাঁড়ালো, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, যে এন্ডোসিম্বায়োসিস থিওরি। আচ্ছা, তো আমরা যখন এখন একটা সেল গঠন করে ফেললাম, আসলে এখন একটা সেলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, বা একটা সেলের কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে, সেগুলো একটু যদি আমরা দেখার চেষ্টা করি। যে একটা সেলে বৈশিষ্ট্য থাকতে পারে যে এরা কি হবে, এক নম্বরে আমরা যখন প্রথম পার্টটা পড়েছিলাম, অর্থাৎ আমরা যখন প্রথম স্লাইডে দেখেছিলাম যে আসলে কোষের একটা বেসিক সংজ্ঞা বলেছিলাম যে এরা কি করবে, জীবদেহ গঠন করবে। তাহলে কোষের সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্যটা আমরা দিতে পারি কি, এরা কি করবে, এরা হচ্ছে জীবদেহের জীবদেহের কি হবে, ক্ষুদ্র করে তোমার জীবদেহের ক্ষুদ্রতম একক হবে। কেমন, এরা হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক হিসেবে কাজ করবে। ক্ষুদ্রতম একক হিসেবে কাজ করবে। পরবর্তীতে আমরা 2 নম্বর পয়েন্টে কি দিতে পারি, যে এদের হচ্ছে তোমার কি থাকবে, এদের হচ্ছে একটা আবরণ থাকবে, প্রত্যেকটা কোষের একটা আবরণ থাকবে। হ্যাঁ, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকতে পারে কোষ প্রাচীর, এবং প্রাণী কোষের ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে কি হবে, কোষের সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে আমরা 2 নম্বরে বলবো এটি আবরণ বেষ্টিত হবে। এটি আবরণ বেষ্টিত হবে, আবরণ বেষ্টিত হবে। তো আবরণ বেষ্টিতের ভিতরে আমরা কি কি বলবো, আবরণ বেষ্টন বলবো। আমরা যদি উদ্ভিদ কোষের কথা বলি, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাহিরে আবরণ কোনটা পাবো, আমরা কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীর। আর প্রাণী কোষের ক্ষেত্রে আবরণ হিসেবে থাকবে কোষ ঝিল্লি। কেমন, প্রাণী কোষের ক্ষেত্রে আবরণ হিসেবে থাকবে কোষ ঝিল্লি। আচ্ছা, আমি যদি লিখে দিই যে প্রাণী কোষের ক্ষেত্রে আবরণ হিসেবে থাকবে কোষ ঝিল্লি। ওকে, আচ্ছা, প্রাণী কোষের ক্ষেত্রে থাকবে কোষ ঝিল্লি। পরবর্তীতে আমরা কি পাবো, দেখো এখন যদি আমরা একটু ফিগারের দিকে খেয়াল করি, আমরা ফিগার দেখে দেখে ইভ্যালুয়েট করার চেষ্টা করব, বা ফিগার দেখে দেখে আমরা হচ্ছে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা কোষ হবে জীবদের ক্ষুদ্রতম একক, একটা আবরণ থাকবে। দেখো যে আবরণটা আমরা আসলে এই ফিগারে দেখতে পাচ্ছি। কেমন, বা এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো নিচে ফিগারে দেখতে পাচ্ছি আবরণটা, এটাকে আমরা বলছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, প্রাণী কোষের ক্ষেত্রে বলছি কোষ ঝিল্লি। ওকে, আচ্ছা, তাহলে কোষ ঝিল্লির ভিতরে কি থাকবে, কোষ ঝিল্লির ভিতরে হচ্ছে কোষের মাতৃকা থাকবে, তাই না, কোষের মাতৃকা থাকবে। ওকে, তাহলে কোষের ভিতরে কি থাকবে, কোষ ঝিল্লির ভিতরে কোষ ঝিল্লি দিয়ে কোষ ঝিল্লির ভেতর থাকবে হচ্ছে মাতৃকা। ভেতর মাতৃকা অবস্থান করবে, কোষ মাতৃকা অবস্থান করবে, যেটা হচ্ছে কেমন হবে, সে মাতৃকাটা হবে অর্ধ তরল। ওকে, অর্ধ তরল বা জেলি সদৃশ মাতৃকা অবস্থান করবে। এবং এই মাতৃকাটাকে তখন আমরা কি বলবো, এই অর্ধ তরল মাতৃকাটাকে বলবো হচ্ছে আমরা প্রোটোপ্লাজম।
প্লাজম। পরবর্তীতে এই প্রোটোপ্লাজম থেকে যখন তুমি নিউক্লিয়াস থেকে অপসারণ করে নিবা, নিউক্লিয়াস থেকে সরিয়ে নিবা, তখন সেটার নাম দেব আমরা সাইটোপ্লাজম। কেমন? প্রোটোপ্লাজম থেকে যখন তুমি নিউক্লিয়াসটা সরিয়ে নিবা, তখন সেটা হয়ে যাবে সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম। তাহলে দেখো, আমরা ঝিল্লি পেলাম, ঝিল্লির ভিতরে মাতৃকা পেলাম যেটা অর্ধতরল, বললাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস অপসারণ করে নিলে হয়ে গেল সেটা সাইটোপ্লাজম। তাছাড়া কি থাকবে দেখো তো, সাইটোপ্লাজমের ভিতরে এই যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখতে পাচ্ছ না, এগুলোকে বলা হয় হচ্ছে কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আমরা বলবো কোষের ভিতরে আর কি থাকবে, বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে। হ্যাঁ, বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকবে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকবে। ওকে, যেগুলো আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলা হয়। বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকবে। ওকে, কোষীয় অঙ্গাণুর ভিতরে কি কি থাকতে পারে? কোষীয় অঙ্গাণুর ভিতরে হচ্ছে আমাদের থাকবে মাইটোকন্ড্রিয়া, থাকবে গোলজি বডি, থাকবে রাইবোসোম, থাকবে পারোক্সিজম, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো আমরা ইন ডিটেইলস এর সামনে পড়বো ইনশাআল্লাহ। তারপর আর কি থাকবে কোষের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে একটা কি থাকবে, তার একটা নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্য থাকবে যেটা তার বংশ পরম্পরায় সে স্থানান্তরিত করবে। কেমন? তাহলে কি থাকবে এর নিজস্ব, হ্যাঁ, নিজস্ব আহ, নিজস্ব কি থাকবে, নিজস্ব জেনেটিক বৈশিষ্ট্য থাকবে। নিজস্ব জেনেটিক বৈশিষ্ট্য থাকবে, নিজস্ব জেনেটিক কিছু বৈশিষ্ট্য থাকবে। ওকে, যে বৈশিষ্ট্যটা কিসের ভিতরে লিপিবদ্ধ থাকবে? জেনেটিক বৈশিষ্ট্যটা জিন আকারে লিপিবদ্ধ থাকবে। কেমন? জিন আকারে সংরক্ষিত হবে, জিন আকারে ডিএনএ বা আরএনএ তে সংরক্ষিত থাকবে। ওকে, আরএনএ তে সংরক্ষিত থাকবে। তারপরে একটা কোষের আর কি বৈশিষ্ট্য হতে পারে বলতো? সংরক্ষিত থাকবে। তারপরে একটা কোষকে সে নিজেকে বিভাজিত করে আর নতুন কোষ তৈরি করার ক্যাপাবিলিটি থাকবে। ওকে, তাহলে আমরা বলবো যে কোষ কি হবে, সে আত্মপ্রজননে সক্ষম হবে। হ্যাঁ, বা সে হচ্ছে স্বপ্রজননক্ষম হবে, সে স্বপ্রজননক্ষম হবে। ওকে, স্বপ্রজননক্ষম হবে। আচ্ছা, এগুলো ছিল মোটামুটি একটা কোষের সাধারণ বৈশিষ্ট্য, যে সেটা হচ্ছে একটা জীবদের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে থাকবে, একটা আবরণ বিস্তৃত থাকবে, প্রাণী কোষের ক্ষেত্রে হবে কোষ ঝিল্লি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে কোষ প্রাচীর। এই আবরণের ভিতরে যে তরলটা থাকবে সেটাকে বলবো সেটা হচ্ছে একটা অর্ধতরল মাতৃকা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এখান থেকে নিউক্লিয়াসটাকে সরায় নাও, হয়ে যাবে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকবে। কি কি থাকতে পারে? রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, দেন থাকতে পারে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এক্সেট্রা এক্সেট্রা। কেমন? এদের নিজস্ব জেনেটিক বৈশিষ্ট্য থাকবে, এরা জিন আকারে সেটা সেই বৈশিষ্ট্যগুলো ডিএনএ কিংবা আরএনএ তে সংরক্ষিত রাখবে। তারপর এরা স্বপ্রজননক্ষম হবে, তারপর কি হবে, এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। ওকে, এগুলো ছিল কোষের সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা যাই, যে আমাদের তিনটে টার্মের সাথে একটু পরিচিত হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। কেমন? আচ্ছা, তো কোষবিদ্যা আসলে আমরা নামটা ইংলিশ ওয়ার্ডটা থেকে বুঝে নিতে পারি। আমরা জানি সাইটো মানে হচ্ছে, সাইটো কথাটা আসছে হচ্ছে কই থেকে? সাইটো কথাটা আসছে হচ্ছে কোষ থেকে। হ্যাঁ, তাহলে সাইটো মানে কোষ, এবং লজি কথাটা আসছে হচ্ছে লোগোস থেকে, অর্থাৎ লজি অর্থ হচ্ছে বিদ্যা। তাহলে কোষবিদ্যা, যেটাকে আমরা বলতেছি ইংলিশ সাইটোলজি, সেটা আসলে কি? কোষবিদ্যা হচ্ছে একটা, বা দেখো, একটা আমরা একটা জীবদেহের গাঠনিক একক নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, জীবদেহের গাঠনিক একক নিয়ে যখন আমরা কথা বলতেছি, তখন আমরা এই সম্পূর্ণ প্রাণী জগতের বা আমরা সম্পূর্ণ জীব জগতের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করতেছি। তাহলে জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ ও এর গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। ওকে, তাহলে কোষবিদ্যা বা সাইটোলজি কি? এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা। তাহলে আমরা বলবো যে জীববিজ্ঞানের যে শাখায়, বা তাহলে জীববিজ্ঞানের যে শাখায়, যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করা হয়। কোষ ও এর গঠন, তারপর হচ্ছে বলতে পারি এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া। হ্যাঁ, কোষ ও এর গঠন, এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবো হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। ওকে, আচ্ছা, এখন এই কোষবিদ্যা নিয়ে একটা জিনিস জানতে হবে, যে এই কোষবিদ্যার জনকটা আসলে কে? আচ্ছা, তোমরা হয়তো গেস করতে পারতেছো যে কোষবিদ্যার জনক কে হতে পারে। কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী
রবার্ট হুক। কেন রবার্ট হুক বলো তো? দেখো, রবার্ট হুক সাহেব কিন্তু আমরা দেখে এসেছিলাম যে তিনি আসলে কিন্তু কোনো কোষ দেখতে পায়নি। তিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছিলেন। একটা ছিপিকে কেটে পর্যবেক্ষণ করতে গেলেন এবং দেখলেন সেখানে কোষ প্রাচীর নিয়ে একটা স্ট্রাকচার, নাম দিয়ে দিলেন সেল বা কোষ। তিনি আসলে কোনো কোষ আবিষ্কার না করলেও তিনি কি করেছিলেন? প্রথম কোষ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন বা প্রথম কোষ নিয়ে ধারণা দেওয়া শুরু করেছিলেন মানুষকে। সেজন্য তাকে বলা হয় কোষবিদ্যার জনক। তাহলে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে, কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী, ওকে, কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। হ্যাঁ, বিজ্ঞানী রবার্ট হুক। পরবর্তীতে দেখো, রবার্ট হুক সাহেব যদিও একটা পূর্ণাঙ্গ কোষ নিয়ে আলোচনা করতে পারেন নাই, সেজন্য তাকে আসলে আদি কোষবিদ্যার জনক বলা হয় এবং আধুনিক কোষবিদ্যার জনক হিসেবে ধরা হয় কাকে? আধুনিক কোষবিদ্যার জনক, যেটা তোমাদের লাগবে, আধুনিক কোষবিদ্যার জনক হিসেবে ধরা হয়, আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কেমন? বিজ্ঞানী সোয়ানসন। হ্যাঁ, বিজ্ঞানী সোয়ানসন। ওকে, সোয়ানসন। তাহলে আমরা মোটামুটি কোষবিদ্যা পড়লাম, যে কোষবিদ্যা বলতে আসলে কি বোঝাচ্ছে। কোষবিদ্যা বা সাইটোলজি মানে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কোষ এর গঠনে এবং এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া আলোচনা করা হয়, সেটা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। এর জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক সাহেব এবং আধুনিক কোষবিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী কার্ল পি সোয়ানসন। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে কোষ থিওরি বা সেল থিওরি জিনিসটা কি? সেল থিওরি হচ্ছে যে আহ, আসলে আমরা যখন একটা কোষ নিয়ে আলোচনা করি, তখন আসলে এই কোষের প্রত্যেকটা বলতে পারি যে প্রত্যেকটা মেকানিজম নিয়ে বা প্রত্যেকটা তার হচ্ছে কার্যাবলী নিয়ে যখন আমরা আসলে একটা হাইপোথেসিস রচনা করি, তখন সেটা হয়ে যায় হচ্ছে কোষ মতবাদ বা সেল থিওরি। কেমন? আচ্ছা, তাহলে আসলে সেল থিওরি দিয়েছিলেন হচ্ছে তিনজন বিজ্ঞানী। বিজ্ঞানীদের নাম হচ্ছে বিজ্ঞানী মিনিট। আচ্ছা, তো কোষতত্ত্ব দিয়েছিলেন তিনজন বিজ্ঞানী। একজন হচ্ছে বিজ্ঞানী স্লেইডেন, হ্যাঁ, বিজ্ঞানী স্লেইডেন, ওকে, বিজ্ঞানী স্লেইডেন, বিজ্ঞানী সোয়ান এবং বিজ্ঞানী ভার্চু। ওকে, স্লেইডেন, সোয়ান ও বিজ্ঞানী ভার্চু। এই তিনজন কি করলেন? এই তিনজন হচ্ছে কোষ নিয়ে কিছু থিওরি দিলেন, যেগুলোকে সম্মিলিতভাবে বলা হয় কোষ থিওরি বা সেল তত্ত্ব। ওকে, বা কোষতত্ত্ব। তো এই তিনজন আসলে বিজ্ঞানী কি কথাগুলো বলেছিলেন, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে তারা বলেছিলেন প্রথম কথাটা, যেটাতে আসলে আমরা কোষকে সংজ্ঞায়িত করি, যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। হ্যাঁ, তাহলে কোষ থিওরি, সেল থিওরির অধীনে আসলে কি কি নিয়ে আলোচনা করা হয় বা কি কি বলা হয়েছিল, যে কোষ হচ্ছে কি, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। হ্যাঁ, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, জীবদেহের গঠন ও কাজের একক। এটা হচ্ছে এই কোষ থিওরি একটা আলোচনা। পরবর্তীতে বলা হয়েছে কি, কোষ হচ্ছে বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। কারণ দেখো, একটা আম, প্রাণী যখন গঠিত হচ্ছে বা একটা জীবের যখন জন্ম হচ্ছে এবং এবং সে তার বংশ পরম্পরায় সে যখন সে তার সন্ততির জন্ম দিবে, সেই বংশগতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কোষের মাধ্যমে ট্রান্সফার হবে। একটা কোষ থেকে যখন আরেকটা কোষ সৃষ্টি হবে, তখন কোষের অভ্যন্তরে বিদ্যমান ক্রোমোজোম বা বংশগতীয় বস্তুর মাধ্যমে কিন্তু আসলে সেই বংশগতীয় ধারাটা ট্রান্সফার হবে। সেজন্য আমরা বলতে পারি যে কোষ হচ্ছে এক কথায় বলতে গেলে কোষ হচ্ছে বংশগতীয় একক। কেমন? কোষ হচ্ছে বংশগতীয় একক। আচ্ছা, তারপরে কি ছিল? কোষ হচ্ছে আহ যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটাও বলা হয়েছে এই অধীনে, যে কোষ থেকেই কেবল, কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, কেবল আহ, নতুন কোষ সৃষ্টি হতে পারে, নতুন কোষ সৃষ্টি হতে পারে। ওকে, নতুন কোষ সৃষ্টি হওয়া সম্ভব, সৃষ্টি হওয়া সম্ভব। এবং সর্বশেষ তারা একটা কথা বলেছিলেন যে আহ, কোষ হচ্ছে তোমার আহ, যাবতীয় আচ্ছা, এই তিনটে ছিল বেসিক্যালি কোষ থিওরি আসলে বেসিক আলোচনা, যে একটা হচ্ছে কোষ হচ্ছে জীবদের গঠনের কাজের একক, কোষ হচ্ছে বংশগতির একক এবং কোষ থেকে কেবলমাত্র নতুন কোষের সৃষ্টি হতে পারে। কেমন? আচ্ছা, তো এই থিওরিকে বলা হচ্ছে কোষ তত্ত্ব বা সেল থিওরি। দিয়েছিলেন তিনজন বিজ্ঞানী, বিজ্ঞানী স্লেডেন, বিজ্ঞানী সোয়ান এবং পরবর্তী দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী ভার্চু। ওকে, আচ্ছা, তার পরবর্তী যদি আমরা দেখি, যে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলি বলতে আসলে আমরা কি বুঝি। তো কোষীয় অঙ্গাণু নিয়ে আমি একটু আগে আলোচনা করে এসেছিলাম, যে একটা কোষের বাইরের স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, প্রাণী কোষের ক্ষেত্রে বলেছিলাম আমরা
কি ভাই বলেছিলাম হচ্ছে কোষ ঝিল্লি, কেমন? এই যে বাইরেটা ছিল হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এবং ঝিল্লির ভিতরে যে সমস্ত বস্তুটা যে ছিল সেটাকে আমরা বলেছিলাম প্রোটোপ্লাজম, কেমন? সেটাকে আমরা বলছিলাম প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে তুমি যখন নিউক্লিয়াসকে অপসারণ করে নিবা সেটা হয়ে গেছিল সাইটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরানোর পরেও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু প্রোটোপ্লাজমের ভিতরে এক্সিস্ট করে যায়, রয়ে যায়, সেগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। দেখো, অঙ্গাণু কথাটা আসলে কিসের অঙ্গ বা কিসের পার্ট? এটা হচ্ছে আসলে কোষেরই পার্ট। যেহেতু কোষীয় অঙ্গাণু বলছি, তাহলে কোষের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টকে আমরা বলবো কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলি। আচ্ছা, এখন আমাকে বলো যে কোষীয় অঙ্গাণুর ভিতর আসলে কি কি রয়েছে। কোষীয় অঙ্গাণুর ভিতর রয়েছে, যদি আমরা একদিক থেকে যদি বলার চেষ্টা করি, দেখো এই যে এই পাশে দেখো মাইটোকন্ড্রিয়া রয়েছে, হ্যাঁ, এই পাশে রয়েছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা এক নম্বরে লিখবো হচ্ছে কোষীয় অঙ্গাণুর ভিতরে আমরা পাবো মাইটোকন্ড্রিয়াকে, মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো তো কি পাবো, হ্যাঁ, কোষ অঙ্গাণুর ভিতরে মাইটোকন্ড্রিয়ার পরে পাবো হচ্ছে কিছু সেন্ট্রিওল পাবো, হ্যাঁ, কিছু সেন্ট্রিওল পাবো। তাহলে মাইটোকন্ড্রিয়া 2 নম্বরে বলতে পারি সেন্ট্রিওল। ওকে, তারপরে হচ্ছে পাবো কি, দেখো সেন্ট্রিওলের পরে পাবো হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, তাহলে আমরা লিখবো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন পাবো হচ্ছে গোলজি বডি বা গোলজি কমপ্লেক্স। তাহলে আমরা পাবো হচ্ছে 4 নম্বরে গোলজি বডি, গোলজি বডি। 5 নম্বর আমরা কি পেতে পারি? 5 নম্বর পেতে পারি, দেখো কিছু লাইসোজোম থাকবে। ওকে, লাইসোজোম থাকবে। লাইসোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, তাহলে পাবো হচ্ছে লাইসোসোম। লাইসোজোম। ওকে, লাইসোজোম। এগুলো ছিল। তাছাড়া পাবো হচ্ছে আমরা কিছু সাইটোস্কেলিটন পাবো। সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন হিসেবে আমরা 3টা জিনিস পেতে পারি। একটা হচ্ছে মানে 3টা ফিলামেন্ট পাবো, যেমন হচ্ছে সাইটোস্কেলিটন হিসেবে আমরা পেতে পারি হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কেমন? সাইটোস্কেলিটন অর্থাৎ কোষীয় কঙ্কাল, হ্যাঁ, স্কেলিটন। বা পাবো হচ্ছে কিছু কোষীয় কঙ্কাল। ওকে, কিছু কোষীয় কঙ্কাল পাবো, অর্থাৎ যারা আসলে একটা কোষের কি করবে, একটা কোষের ইন্টিগ্রিটি বা কোষের হচ্ছে একটা আকার আয়তনটা মেনটেন করে রাখবে, কেমন? তো এগুলো ছিল কোষীয় অঙ্গাণু। তাহলে কি কি পেলাম? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম এবং সাইটোস্কেলিটন। ওকে, তাছাড়া আরেকটা স্পেশাল জিনিস মনে রাখবা, যে দেখো এখানে হচ্ছে কোষীয় অঙ্গাণু যদিও বললাম, কিন্তু আমি কিন্তু এখানে নিউক্লিয়াসকে ইনক্লুড করিনি বা নিউক্লিয়াসকে অন্তর্ভুক্ত করিনি। আসলে আধুনিক বিজ্ঞানীরা কোষীয় অঙ্গাণু বলতে নিউক্লিয়াসকে বোঝাতে চান না, বুঝতে পারছি? তাহলে নিউক্লিয়াস যদিও একটা কোষীয় অঙ্গাণুর ভিতরে পড়ে, কিন্তু বিজ্ঞান আসলে কোষীয় অঙ্গাণু বলতে সাইটোপ্লাজমে বিদ্যমান অঙ্গাণুগুলোকে বুঝে, সেক্ষেত্রে তারা নিউক্লিয়াসকে অন্তর্ভুক্ত করতে চান না। তাহলে তুমি এক্সট্রা ভাবে লিখে রাখতে পারো যে কোষীয় অঙ্গাণু হিসেবে কি থাকবে, থাকতে পারে এটা নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসকে তুমি কোষীয় অঙ্গাণু বলতে পারো। আচ্ছা, এখন হচ্ছে এই যে কোষীয় অঙ্গাণুগুলো বললাম, হ্যাঁ, কোষীয় অঙ্গাণু আবার হচ্ছে 2 ধরনের হয়। ওকে, কোষীয় অঙ্গাণুগুলো হচ্ছে আবার 2 ধরনের হয়। তাহলে এই যে কোষীয় অঙ্গাণু 2 ধরনের হয়, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, যেগুলো আসলে ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকে বা কোনো আবরণ দিয়ে আবৃত থাকে বা আবরণযুক্ত অঙ্গাণু। আর কিছু থাকে হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু বা ঝিল্লিবিহীন অঙ্গাণু, কেমন? তাহলে কোষীয় অঙ্গাণুর ভিতরে আমরা পাবো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা মেমব্রেনাস অর্গানেলি। ওকে, পাবো হচ্ছে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো কিছু, অর্থাৎ কিছু অঙ্গাণুতে কি থাকবে, এদের বাইরে একটা কাভারিং থাকবে, একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকবে। আর কিছু পাবো হচ্ছে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু, কেমন? আর পাবো হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু। ঝিল্লি বিহীন অঙ্গাণু। আচ্ছা, তো দেখো আমরা যেহেতু বললাম যে কোষীয় অঙ্গাণুর ভিতরে 2 ধরনের অঙ্গাণু পাবো, তাহলে তুমি তোমার মনে রাখার সুবিধার্থে তুমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যেগুলো রয়েছে তুমি যদি সেগুলোর নাম মনে রাখো, তাহলে কিন্তু তোমার ঝিল্লিবিহীন অঙ্গাণুর নামগুলো মনে রাখতে হচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করবো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর নাম মনে রাখবো। আমরা মনে রাখবো যে ঝিল্লিবদ্ধ টোটাল 5টা অঙ্গাণু রয়েছে, যেগুলো আসলে কি থাকে, ঝিল্লি থাকে। তা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতর কি কি বলবো? প্রথমে আমরা বলবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কেমন? তাহলে প্রথমে হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে কি থাকবে, দ্বিস্তরী ঝিল্লি থাকবে। হয়তো তোমরা যারা পড়েছো তারা হয়তো জানো, বাট যদি না পড়ে থাকো সমস্যা নেই। আমরা যখন আবার প্রথম অধ্যায়টা অর্থাৎ কোষের গঠন নিয়ে যখন আলোচনা করবো, তখন এগুলো নিয়ে ডিটেলসে বিস্তারিত কথাবার্তা হবে ইনশাআল্লাহ। তারপরে কি হবে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে 1 নম্বর ছিল মাইটোকন্ড্রিয়া, 2 নম্বর কি হবে, গোলজি বডি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গোলজি বডি। 3 নম্বর আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা আমরা সংক্ষেপে বলি এটাকে ইআর, কেমন?
এন্ডো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে যখন আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বলবো তখন আমরা বলবো হচ্ছে লাইসোসোমকে। ওকে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে থাকবে লাইসোসোম, এবং লাইসোসোমের পরে আমরা সর্বশেষ ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো হচ্ছে কোনটা? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো হচ্ছে যে কি পাবো ভাইয়া? লাইসোসোম পরে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো হচ্ছে, দেখি আমি যদি একটু লিখে দেই, সেটা হচ্ছে পারক্সিজম। কেমন? পারক্সিজম, অক্সিসোম। ওকে, তাহলে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে কি কি পেলাম? মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম এবং পারক্সিজম। ওকে, আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। আর বাকি যেগুলো রয়েছে, বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে সবগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। কেমন? তো সেটা হচ্ছে এক্সট্রা ভাবে আর মনে রাখার প্রয়োজন নেই, তুমি ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখলেই সেখান থেকেই তোমার আসলে বাকিটা আনসার করে ফেলার কথা। আচ্ছা, পরবর্তী যদি আমরা যাই যে কোষীয় অঙ্গাণু বললাম, এখন হচ্ছে কোষের প্রকারভেদের দিকে যাব। তো কোষের প্রকারভেদ জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। আসলে আমরা এটাকে কয়েকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্রকারভেদে ফেলতে পারি, বা কয়টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা এটাকে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হবে এর শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, বা এর আসলে একটা কোষ যে একটা দেহ গঠন করতেছে, সেই দেহের ভিতরে কোষটা কি কাজে লিপ্ত রয়েছে তার ভিত্তিতে আমরা কোষকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার আমরা বলবো হচ্ছে দেহকোষ, হ্যাঁ, এক নাম্বারটাকে বলবো হচ্ছে আমরা দেহকোষ বা সোমাটিক সেল, সোমাটিক সেল। এবং দুই নম্বর যে আরেকটা যে ক্রাইটেরিয়া, সেটাকে বলবো হচ্ছে আমরা জনন কোষ বা গ্যামেট। কেমন? জনন কোষ বা গ্যামেট। আচ্ছা, এখন আমাকে বলো তো তাহলে হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল জিনিসটা কি? আমরা নাম দেখে বুঝতে পারতেছি যে সকল কোষ সরাসরি দেহের গঠনে অংশগ্রহণ করবে তাদেরকে বলবো হচ্ছে দেহকোষ। আমরা ইংলিশ নামকরণ করছি সোমাটিক সেল। সোমা মিন্স বডি, আর সেল মানে হচ্ছে কি? সেল মানে হচ্ছে কোষ। তাহলে দেহ গঠনকারী যে কোষ থাকবে সেগুলোকে বলবো দেহকোষ। যেমন দেখো আমি বাম পাশে একটা সুন্দর ফিগার দিয়ে রেখেছি। এখানে আমরা একটা হাত থেকে একটা টিস্যু নিয়ে বা একটা কোষ নিয়ে যদি আমরা একটু মাইক্রোস্কোপের নিচে দেখার চেষ্টা করি বা একটু বিবর্ধিত করে দেখার চেষ্টা করি, তাহলে তুমি দেখবা যে একরকম কোষ পাবো আমরা, সেগুলোকে বলবো হচ্ছে আমরা দেহকোষ। এখন দেহকোষে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি দেহকোষগুলো হবে কেমন? এরা হবে সর্বদা হ্যাপ্লয়েড। কেমন? দেহকোষ হবে হচ্ছে সর্বদা, দেহকোষ হবে হচ্ছে সর্বদা ডিপ্লয়েড। ওকে, ডিপ্লয়েড বা দেহকোষে সর্বদা টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। ওকে, দেহকোষ সর্বদা ডিপ্লয়েড হবে। এবং দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। কেমন? দেহকোষে কি হতে পারে? দেহকোষে মাইটোসিস ও মিওসিস, এই দুইটা প্রক্রিয়ায় দেহকোষ বিভাজিত হতে পারে। বুঝতে পারছি? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। ওকে, প্রক্রিয়ায় বিভাজিত হবে। আচ্ছা, বিভাজিত হবে। ওকে, দেহকোষ যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে তখন হচ্ছে নতুন দেহকোষ তৈরি করবে, এবং দেহকোষ যখন মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে তখন তৈরি করবে জনন কোষ বা গ্যামিট। তাহলে জনন কোষ নাম দেখে বুঝতেছি এর কাজ কি? এরা কিসের সাথে সংশ্লিষ্ট থাকবে? এরা জনন কার্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। কেমন? এরা থাকবে হচ্ছে জনন কার্যের সাথে সংশ্লিষ্ট। ওকে, যেহেতু জনন কোষ নাম দিয়েছি তাহলে এরা কি করবে? জনন কাজের সাথে সংশ্লিষ্ট থাকবে। এই জনন কাজের সাথে সংশ্লিষ্ট যে কোষগুলো রয়েছে এটা হচ্ছে আবার দুই ধরনের। হ্যাঁ, একটা দেহকোষকে আমরা বলবো কি? শুক্রাণু। একটা জনন কোষকে বলবো আমরা শুক্রাণু। ওকে, আর এটা বলবো হচ্ছে ডিম্বাণু। তোমরা হয়তো বাম পাশে ফিগারে দেখতে পাচ্ছ, অলরেডি আমি ফিগার দিয়ে রেখেছি যে একটা হবে স্পার্ম সেল বা শুক্রাণু, একটা হচ্ছে এগ সেল বা ডিম্বাণু। তার পরবর্তীতে এরা জনন কিভাবে করবে? আমরা জানি যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলে আলটিমেটলি আমাদের জাইগোট তৈরি করবে, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তৈরি করবে হচ্ছে জাইগোট। এবং জাইগোটটা কি? জাইগোট হচ্ছে আমাদের জীবনের প্রারম্ভিক কোষ। কেমন? জাইগোটটা কি? জাইগোট হচ্ছে জীবনের প্রারম্ভিক কোষ। পরবর্তীতে জাইগোটটা বিভিন্ন ধরনের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে কি তৈরি করবে? আলটিমেটলি হচ্ছে একটা পূর্ণাঙ্গ বডি তৈরি করবে, একটা ভ্রূণ তৈরি করবে, এবং সেটা বিকশিত হয়ে একটা পূর্ণাঙ্গ বডি তৈরি হবে। ওকে, তাহলে এই যে জনন কোষ পেলাম, জনন কোষ তাহলে হচ্ছে এরা জনন কাজে সংশ্লিষ্ট থাকবে। এবং এখানে যদি আমরা বলি এই জনন কোষগুলো সর্বদা কেমন হবে? এরা সর্বদাই হবে হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের ক্রোমোজোম সংখ্যা থাকবে হ্যাপ্লয়েড সংখ্যক। কেমন? তো যারা এখন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে কনফিউশনে আছো, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা যখন ক্রোমোজোম নিয়ে পড়বো তখন ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো একটু পরে যদিও ক্রোমোজোম নিয়ে আরেকটু কথা আছে, তো তখন হচ্ছে আমরা দেখে নিব। কেমন?
আচ্ছা, তাহলে জনন কোষটা হবে সর্বদাই হ্যাপ্লয়েড, অর্থাৎ এখানে কি থাকবে, এখানে শুধু এন সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকবে। ওকে, আর জনন কোষটা তৈরি হবে কোন প্রক্রিয়ায়? জনন কোষ তৈরি হবে, জনন কোষ তৈরি হবে মনে রাখবা কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? জনন কোষ তৈরি হবে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে, জনন কোষের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি হবে কোন প্রক্রিয়ায়? সংখ্যা বৃদ্ধি হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। ওকে, অর্থাৎ একটা জনন কোষ তৈরি করতে হলে আমাদের মায়োসিস প্রক্রিয়ার ভিতরে যেতে হবে, এবং মায়োসিস প্রক্রিয়া শেষে যে একটা জনন কোষ তৈরি হলো, সে একটা জনন কোষ থেকে একাধিক সংখ্যক জনন কোষ জেনারেশনের জন্য আমাদেরকে মাইটোসিস প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। কেমন? তো এটা ছিল মোটামুটি আমাদের যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে যে কোষের প্রকারভেদ। তাহলে একটাকে বললাম দেহকোষ বা সোমাটিক সেল, যেটা আসলে বেসিক্যালি আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করবে, যারা হবে সর্বদা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, যারা মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হবে। পরবর্তীতে পেলাম আমরা জনন কোষ। জনন কোষ কেন? কারণ এরা আমাদের জনন কার্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। কি কি হবে? শুক্রাণু এবং ডিম্বাণু। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে জাইগোট হয়, পরবর্তীতে সেই জাইগোট থেকে আলটিমেটলি কি হয়? ভ্রূণ হয়। ওকে, সেজন্য এই শুক্রাণু ডিম্বাণুকে বলতেছি আমরা জনন কোষ। আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি হবে? এরা সর্বদা হ্যাপ্লয়েড হবে, এবং এই জনন কোষ তৈরি হবে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, কিন্তু এদের সংখ্যা বৃদ্ধি হবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। কেমন? আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। ওকে, তারপরে আমরা ভাগ করতে পারি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তিতে। দেখো, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তিতে যাদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে হচ্ছে কোষ হচ্ছে দুই প্রকার। একটাকে বলবো হচ্ছে আমরা আদিকেন্দ্রিক কোষ, একটাকে বলবো হচ্ছে আমরা আদিকেন্দ্রিক কোষ, আর এটাকে বলবো হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। কেমন? আদিকেন্দ্রিক আর এটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। ওকে, তো আদিকেন্দ্রিক বা প্রকৃত কেন্দ্রিক এর মিনিংটা আসলে কি? যদি আমরা আদিকেন্দ্রিকের ইংলিশটা একটু লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কেন্দ্রিক হচ্ছে ইউক্যারিওটিক সেল। কেমন? ইউক্যারিওটিক সেল। ওকে, ফাইন। তো যখন তুমি এই দুইটা নাম বিশ্লেষণ করতে যাবা, যে আদি, আদি মানে আমরা জানি প্রাচীন বা অনুন্নত, এবং কেন্দ্রিক মানে হচ্ছে কি বোঝাচ্ছে? একটা কোষের কেন্দ্র মানে হচ্ছে এর নিউক্লিয়াস। তাহলে যে সকল কোষে আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলবো হচ্ছে আমরা প্রোক্যারিওটিক সেল। বুঝতে পারছি? তাহলে প্রোক্যারিওটিক সেল কাদের বলবো? যাদেরকে থাকবে আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তাহলে আমরা বলতে পারি আদিকেন্দ্রিক কোষের ক্ষেত্রে কি হবে? আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি হবে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে হবে হচ্ছে এদের কোনো কি থাকবে না? সুগঠিত কেন্দ্র থাকবে না। হ্যাঁ, সুগঠিত কেন্দ্র থাকবে না। যেহেতু আদিকেন্দ্রিক, তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে এদের কোনো সুগঠিত কেন্দ্র থাকবে না। আচ্ছা, সুগঠিত কেন্দ্র থাকবে না। তাহলে যেহেতু সুগঠিত কেন্দ্র থাকবে না, তাহলে আমরা সেখান থেকে কি বুঝতেছি? এদের কি থাকবে না বলতো? এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। কেমন? সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এখন আমাকে বলো তো ভাই, যদি তোমার সুগঠিত নিউক্লিয়াস না থাকে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ব্যাপারটা এমন যে নিউক্লিয়াস আছে বাট সুগঠিত নয়। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো, নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো রয়েছে, সেগুলো কি থাকবে? ছড়ানো থাকবে। অর্থাৎ আদিকেন্দ্রিক জীবে বা প্রোক্যারিওটিক সেলে কি হবে? প্রোক্যারিওটিক সেলের যে কোষগুলো হবে, সেখানে নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকবে না, কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। কেমন? এবং এদের নিউক্লিয়ার যে উপাদানগুলো রয়েছে, সেগুলা কোথায় ছড়ানো থাকবে? সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকবে। ওকে, তাহলে সেজন্য আমরা তাদেরকে বলেছি প্রোক্যারিওটিক সেল। ওকে, তারপর যদি আমরা বলি যে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কেন্দ্রিক কোষ বলতে আসলে কি বোঝাচ্ছে? তাহলে প্রকৃত কেন্দ্রিক কোষ বা যদি আমরা ইংলিশে বলি ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। তো দেখো ভাই, এখানে আসলে আমরা যখন ওয়ার্ডটাকে বিশ্লেষণ করবো, তখনই আসলে এখানে আনসারগুলো পেয়ে যাবো। মনে রাখবা, বায়োলজিক্যাল সিস্টেমে তুমি যত জায়গায় ইউ পাবা, দ্যাট মিন্স প্রকৃত, দ্যাট মিন্স উন্নত। ওকে, দ্যাট মিন্স প্রকৃত, দ্যাট মিন্স উন্নত। কেমন? তাহলে ইউ মানে হচ্ছে প্রকৃত কিংবা উন্নত, আর ক্যারিও কথাটা আসছে হচ্ছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। কেমন? তাহলে প্রকৃত কিংবা উন্নত যাদের কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কেন্দ্রিক কোষ। কেমন? তাহলে এক্ষেত্রে কি থাকবে? এদের সুগঠিত কেন্দ্র থাকবে, সুগঠিত কেন্দ্র থাকবে, অর্থাৎ এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে। সুগঠিত কেন্দ্র থাকবে, অর্থাৎ এদের কি থাকবে? সুগঠিত নিউক্লিয়াস থাকবে। কেমন? সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আর সুগঠিত নিউক্লিয়াস থাকার মিনিংটা কি?
সুগঠিত নিউক্লিয়াস থাকার মানেটা হচ্ছে এদের কি থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ এদের কি থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। কেমন, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, মেমব্রেন বিদ্যমান থাকবে। ওকে, মেমব্রেন থাকবে। যদি আমরা নিচে ফিগারটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, দেখো একটা প্রথমটা আমি ইউক্যারিওটিক দিয়ে রেখেছি। এখানে এই যে নিউক্লিয়াসের বাইরে একটা দেখো একটা ঝিল্লি রয়েছে, যার ভিতরে কি রয়েছে, নিউক্লিয় বস্তুগুলা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সজ্জিত আছে, দেখতে পাচ্ছ, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। বাট যখন আমরা আদিকেন্দ্রিক কোষের ক্ষেত্রে গেলাম বা প্রোক্যারিওটিক ক্ষেত্রে গেলাম, সেক্ষেত্রে কোনো কিন্তু কোনো নির্দিষ্ট পর্দা বিশিষ্ট কোনো কি পেলাম না, কোনো নিউক্লিয়াস পেলাম না। দেখো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সুগঠিত কেন্দ্র পেলাম না, সুগঠিত নিউক্লিয়াস পেলাম না, কেন, কারণ নিউক্লিয়াস কোনো পর্দা নেই। বাট এদেরও তো নিউক্লিয় বস্তু থাকবে। ওকে, নিউক্লিয় বস্তু মানে হচ্ছে এদের আরএনএ থাকতে পারে, এদের ডিএনএ থাকতে পারে, তাই না? তাহলে এদেরও নিউক্লিয় বস্তু থাকবে। সেই নিউক্লিয় বস্তু সমেত যে এরিয়াটা বা যে এরিয়াতে এদের নিউক্লিয় বস্তু সমূহ থাকবে, যে এরিয়াতে কোনো নিউক্লিয় বস্তু সমূহ থাকবে সাইটোপ্লাজমে ছড়ানো, তার বাইরে কোনো আবরণ থাকবে না, সেই এরিয়াটাকে বলবো হচ্ছে নিউক্লিওয়েড। কেমন, এই এরিয়াটাকে বলবো হচ্ছে নিউক্লিওয়েড। ওকে, দেখো একটা ফিগার আমি কিন্তু নিউক্লিওয়েডটা দেখে রেখেছি। ওকে, তাহলে প্রোক্যারিওটিক সেলে নিউক্লিওয়েড থাকবে। নিউক্লিওয়েড কি, যে আমরা বলতে পারি ইউক্যারিওটিক সেলে আমরা যেটাকে বলতেছি নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক সেলে বা আদিকেন্দ্রিক জীবে আমরা সেটাকে বলতেছি নিউক্লিওয়েড। মানে নিউক্লিয়াসের মতো কোনো একটা স্ট্রাকচার, নিউক্লিয়াসের মতো যার কম্পোনেন্ট, কিন্তু কি নাই, যার নিউক্লিয়ার মেমব্রেনটা নেই, অর্থাৎ সেটা সুগঠিত নয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা তাহলে কোষ পেলাম দুই ধরনের, আদিকেন্দ্রিক আর প্রকৃতকেন্দ্রিক। এখন যদি তোমাকে একটা এক্সাম্পলের কথা বলে যে ভাই তুমি তো বুঝলা আদিকেন্দ্রিক আর প্রকৃতকেন্দ্রিক, এক্সাম্পল দাও। আদিকেন্দ্রিক কোষের এক্সাম্পল কি, আদিকেন্দ্রিক আর প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। কেমন, কখনো কিন্তু কি বলবা না, কখনো কিন্তু ভাইরাস বলবা না, ভাইরাস কিন্তু কোনো কোষ নয়, যেটা আমরা অণুজীব অধ্যায়ে আলোচনা করব। ওকে, আর প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কি, ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ এক্সেট্রা এক্সেট্রা। ওকে, আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলতে পারি বা প্রাণী কোষ, এরা সবই হচ্ছে কি, সবই হচ্ছে প্রোক্যারিওটিক সেল। বুঝতে পারছি? আর তাহলে ইউক্যারিওটিক সেল এক্সাম্পল কি হবে, সরি, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল কিংবা আদিকেন্দ্রিক কোষের এক্সাম্পল হিসেবে আমরা কি নিব, নেব হচ্ছে ব্যাকটেরিয়াকে। ওকে, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক কোষের একটা প্রকোষ্ঠ এক্সাম্পল বা একটা উৎকৃষ্ট এক্সাম্পল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হলো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তারপরে আমরা কি কিসের ভিত্তিতে ক্লাসিফাই করতে পারি, এই যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তিতে যে ক্লাসিফাই করলাম, এখন যদি আমরা আরেকটা যদি ব্যাপার লক্ষ্য করি, যে আমরা আদিকেন্দ্রিক আর প্রকৃতকেন্দ্রিক কোষ নিয়ে তো বললাম, এখন এই দুইটার ভিতরে যদি একটু কম্প্যারিজন করার চেষ্টা করি, একটু তুলনা করে পড়ার চেষ্টা করি, তাহলে তাহলে হয়তো এই ব্যাপারটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। কেমন, তো দেখো আমি যদি একটু তোমাদের কম্প্যারিজনটা করে দেই, হ্যাঁ, কম্প্যারিজনটা যদি একটু করার চেষ্টা করি, যে এটা হচ্ছে আদিকেন্দ্রিক আর হচ্ছে প্রকৃতকেন্দ্রিক কোষের ভিতর কি কি ডিফারেন্স রয়েছে। ওকে, তাহলে হয়তো ডিফারেন্স আকারে বললে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। কেমন, আচ্ছা, তাহলে ডিফারেন্সের ভিতরে আমরা কিছু বেসিক ডিফারেন্স নিয়ে আলোচনা করব, তার বাইরে অনেক ধরনের থাকবে, ব্যাপার স্যাপার থাকবে, যেগুলো নিয়ে আসলে ইন ডিটেলসে এখন যাওয়ার প্রয়োজন নেই, যতটুকু আমরা না বুঝলেই নয়, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি যে কি কি থাকবে, তাহলে আমাদের আমাদের প্রথমে থাকবে, ওকে, প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে আদিকোষ বা আমরা প্রোক্যারিওটিক সেল। ওকে, প্রোক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। ওকে, আর পরবর্তীতে আমরা ইউক্যারিওটিক সেলের কথা বলবো। আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিক সেলের কিসের ভিত্তিতে আমরা করছিলাম, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তাহলে আমরা যদি প্রথম ক্রাইটেরিয়াটা বলি যে নিউক্লিয়াসের গঠন, তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যদি বলি নিউক্লিয়াস, হ্যাঁ, তাহলে বলতো প্রোক্যারিওটিক সেলে কি কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে, থাকবে না। তাহলে বলবো যে নিউক্লিয়াস কি হবে না, কোনো নিউক্লিয়াস সুগঠিত থাকবে না। তাহলে কি নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, হ্যাঁ, সুগঠিত নয়। কিন্তু ইউক্যারিওটিক সেলে কি রয়েছে, নিউক্লিয়াস সুগঠিত রয়েছে। ওকে, সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে। আচ্ছা, তারপর যদি বলি কেন সুগঠিত নয় বলেছিলাম, কারণ এক্ষেত্রে কোনো কি থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। আচ্ছা, তারপরে যদি বলি যে প্রকৃত এই যে কি বলে আদিকেন্দ্রিক যে কোষ রয়েছে, তো প্রোক্যারিওটিক সেলের জেনেটিক বস্তু হিসেবে বললাম ডিএনএ কিংবা আরএনএ, হ্যাঁ, তাদের ডিএনএটা কেমন থাকবে, প্রোক্যারিওটিক সেলে ডিএনএটা মনে রাখবা কি হবে, বৃত্তাকার ডিএনএ হবে। কেমন, বৃত্তাকার ডিএনএ হবে। ওকে, বৃত্তাকার ডিএনএ হবে। আর এদের কোনো কি থাকবে না, কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, হিস্টোন প্রোটিন থাকবে না। ওকে, হিস্টোন প্রোটিন থাকবে না।
হিস্টোন প্রোটিনের কাজ কি ভাই? আমরা যখন আসলে প্রথম অধ্যায়টা পড়েছি, যারা পড়েছি বা তারা হয়তো অলরেডি জানি যে আমরা আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমটা আসলে গঠিত হয় ডিএনএ দিয়ে এবং এক ধরনের প্রোটিন দিয়ে। কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। ওকে, হিস্টোন প্রোটিনটা আসলে কিন্তু বেসিক্যালি প্যাচ খেয়ে খেয়ে আমাদের ক্রোমোজোমটা গঠন করে। ওকে, সেদিকে আপাতত যাচ্ছি না। তাহলে প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হবে বৃত্তাকার, এখানে থাকবে হচ্ছে হিস্টোন প্রোটিন, কি হবে না? থাকবে না। ওকে, বাট ইউক্যারিওটিক সেলের ডিএনএটা কেমন হবে? ডিএনএ হবে সূত্রাকার। হ্যাঁ, ডিএনএ হবে সূত্রাকার। কয়টা হেলিক্স থাকবে বলো তো? ডিএনএটা হচ্ছে ডাবল হেলিক্সের আকৃতি হবে, তাই না? আচ্ছা, তাহলে ডিএনএ হবে সূত্রাকার আর এক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকবে। অর্থাৎ এরা কি গঠন করতে পারবে? এরা ক্রোমোজোম গঠন করতে পারবে। হ্যাঁ, হিস্টোন প্রোটিন থাকবে। ওকে, এদিকে হিস্টোন প্রোটিন বিদ্যমান থাকবে। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে এদের সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকবে প্রোক্যারিওটিক সেলে? প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে 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 বিদ্যমান অঙ্গাণু কি কি অঙ্গাণু থাকবে বলতো? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বা আদিকেন্দ্রিক সেলের ক্ষেত্রে, আদিকেন্দ্রিক সেলের ক্ষেত্রে মনে রাখবা সাইটোপ্লাজমে শুধুমাত্র এক রাইবোজোমই উপস্থিত থাকবে। কেমন? শুধুমাত্র কি থাকবে? রাইবোজোম পাওয়া যাবে। ওকে, রাইবোজোম পাওয়া যাবে। বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কেন্দ্রিক কোষের ক্ষেত্রে কি পাওয়া যাবে? সকল অঙ্গাণু বিদ্যমান থাকবে। হ্যাঁ, সকল সাইটোপ্লাজমে অঙ্গাণু বিদ্যমান থাকবে। ওকে, সকল অঙ্গাণু বিদ্যমান থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো তো সকল অঙ্গাণুর ভিতরে কি রাইবোজোম ইনক্লুডেড হয় না? হয়। এবং আমরা যখন প্রোক্যারিওটিক সেল পড়লাম তখন আমরা বললাম যে এদের ক্ষেত্রেও রাইবোজোম থাকবে। তাহলে আমরা এখানে একটা ছোট নোট নিতে পারি যে আমাদের যে রাইবোজোম মহাশয় রয়েছে, যে রাইবোজোম রয়েছে, সে রাইবোজোম কি হবে বলতো? সে রাইবোজোমটা প্রকৃত এবং এবং আদি ও প্রকৃত হচ্ছে, আমরা বলবো যে রাইবোজোমটা কি হবে? আদি ও প্রকৃত উভয় প্রকার কোষে উপস্থিত থাকবে। কেমন? উভয় প্রকার কোষে উপস্থিত থাকবে। ওকে, উভয় প্রকার কোষে উপস্থিত থাকবে, অর্থাৎ রাইবোজোমটা কি হবে? যে কোনো কোষে রাইবোজোম পাওয়া যাবে। ওকে, উভয় প্রকার কোষে উপস্থিত থাকবে, অর্থাৎ যে কোনো কোষে আমরা রাইবোজোম পাবো, সেটা হোক আদিকেন্দ্রিক, সেটা হবে প্রকৃত কেন্দ্রিক, সেটা হোক প্রকৃত কেন্দ্রিক, ডাজন্ট ম্যাটার। সেজন্য আমরা রাইবোজোমকে কি বলবো? রাইবোজোম আরেকটা নাম হচ্ছে, বা রাইবোজোমকে আরেকটা ভাবে অ্যাড্রেস করা হয়, সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কেমন? সেজন্য রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু বলা হয়। ওকে, রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তো তোমাদের এই ক্ষেত্রে খ নাম্বার একটা কোশ্চেন আসতে পারে যে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়, বা কোষের সার্বজনীন অঙ্গাণু বলতে কোনটাকে বোঝায়? বলবো হচ্ছে রাইবোজোমকে। কেন বলবো রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু ভাইয়া? কারণ বলে আসলে মাত্রই যে রাইবোজোম হচ্ছে আদি ও প্রকৃত উভয় কোষে উপস্থিত থাকবে। সেটা হতে পারে একটা ব্যাকটেরিয়া কোষে, সেটা হতে পারে একটা উদ্ভিদ কোষে, হতে পারে একটা প্রাণী কোষে, সব ক্ষেত্রে রাইবোজোম থাকবে। সেজন্য রাইবোজোমকে বলবো সার্বজনীন বা ইউনিভার্সাল অর্গানেলি। আচ্ছা, পরে এখন তো রাইবোজোম বললাম, তাহলে আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম আছে, প্রকৃত কেন্দ্রিক কোষের রাইবোজোম আছে, তাহলে তার ভিতর কোনো ডিফারেন্স রয়েছে কিনা? হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। ডিফারেন্সটা রয়েছে কিনা, যে আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম এবং প্রকৃত কেন্দ্রিক কোষের রাইবোজোম ভিতরে ডিফারেন্সটা কি? দেখো, এই ক্ষেত্রেও আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম পাচ্ছি, আবার প্রকৃত কেন্দ্রিক কোষের রাইবোজোম পাচ্ছি, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স রয়েছে। আদিকেন্দ্রিক কোষে কেবলমাত্র রাইবোজোম হবে 70S ধরনের। ওকে, 70S ধরনের রাইবোজোম পাওয়া যাবে। আর প্রকৃত কেন্দ্রিক কোষে পাওয়া যাবে 80S প্রকৃতির রাইবোজোম। ওকে, এখানে 80S থাকবে, এখানে 70S ও থাকবে। আচ্ছা, জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি যে এখানে 70S ও পাওয়া যাবে, আবার এখানে 80S ও পাওয়া যাবে। এখন কথা হচ্ছে ভাই এস মানেটা কি? এস হচ্ছে সেডিমেন্টেশন রেট। হ্যাঁ, বা যে আমরা বলতে পারি তলানি করার একক বা তলানিকরণের একক, বা এটাকে বাংলায় বলে ভেদবার্গ একক। ওকে, রেট অফ সেডিমেন্টেশন কে প্রকাশ করা এস দ্বারা। তাহলে যে রাইবোজোম 70S, তার মানে সে কি হবে? তার সেডিমেন্টেশনের রেট হবে 70। ওকে, এই 70S রাইবোজোম আবার দুইটা সাব ইউনিট নিয়ে গঠিত হবে। যখন আমরা রাইবোজোম পড়বো তখন এটি ডিটেইলসে যাব। এই 70S রাইবোজোম আবার দুইটা সাব ইউনিটে গঠিত হবে, একটাকে বলবো হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। এখানে কিন্তু আবার কেউ 50 আর 30 মিলে 80 করতে যেও না, তাহলে কিন্তু সেটা মিলবে না। আসলে এটা 70S রাইবোজোম হচ্ছে দুইটা সাব ইউনিটের মাধ্যমে বা দুইটা সাব ইউনিট ডিভাইডেড থাকবে, একটা 50S একটা 30S, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে, এখানে কিন্তু যোগ বোঝাচ্ছে না। আর 80S রাইবোজোমের ক্ষেত্রে কি থাকবে? 80S রাইবোজোমের ক্ষেত্রে থাকবে হচ্ছে 60S সাব ইউনিট আর থাকবে হচ্ছে 40S সাব ইউনিট। কেমন? ওকে, তাহলে 70S এর ক্ষেত্রে থাকলো হচ্ছে 50S আর থাকলো হচ্ছে 30S, আর 80S রাইবোজোমের ক্ষেত্রে থাকলো হচ্ছে 60S প্লাস 40S। আচ্ছা,
তারপর যদি আমরা বলি যে প্রকৃত কেন্দ্রিক কোষের ক্ষেত্রে আর কি ডিফারেন্স থাকতে পারে আদি কেন্দ্রিক কোষের থেকে, আমরা কোষ বিভাজনের ধরনের উপর ভিত্তি করে আমরা ডিফারেন্সটা পেতে পারি। কেমন? তাহলে কোষ বিভাজনের ধরনটা ভিন্ন হতে পারে, তাই না, যেহেতু এদের এত কিছুতে ভিন্নতা রয়েছে। ওকে, তা আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেলের কোষ বিভাজন হবে কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ওকে, কোষ বিভাজন হবে কোন প্রক্রিয়া ভাইয়া? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আর বলতো প্রকৃত কেন্দ্রিক কোষের কোষ বিভাজন কোন প্রক্রিয়া হবে? অলরেডি তো জেনে ফেলার কথা। কোন প্রক্রিয়া হবে? প্রকৃত কেন্দ্রিক কোষের কোষ বিভাজন হবে মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়। কেমন? প্রকৃত কেন্দ্রিক কোষে হবে মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়ায়। বুঝতে পারছি? মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হবে প্রকৃত কেন্দ্রিক কোষের ক্ষেত্রে। ওকে, তারপরে যদি আমরা আরেকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভাগ করতে পারি, যদিও আসলে এখানে জায়গা হচ্ছে না, আমি লিখে দিচ্ছি। দেখো, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে শ্বসন পদ্ধতি। হ্যাঁ, শ্বসন পদ্ধতি, শ্বসন পদ্ধতি বা শ্বসনের ভিত্তিতে ভাগ করতে পারি। মনে রাখবা, আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক যে সেল রয়েছে তাদের ক্ষেত্রে হবে অবাধ শ্বসন। তাদের ক্ষেত্রে কি হবে? অবাধ শ্বসন। অর্থাৎ তাদের ক্ষেত্রে শ্বসনের জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না। অক্সিজেনের অনুপস্থিতিতেই তারা খাদ্যবস্তুকে জারিত করতে পারবে অবাধ শ্বসনের মাধ্যমে, এবং তারা উৎপাদিত পথ হিসেবে কি তৈরি করবে, বা তাদের আসলে এন্ড প্রোডাক্টটা কি হবে শ্বসনের? এন্ড প্রোডাক্ট হবে ল্যাকটিক অ্যাসিড। কেমন? আচ্ছা, আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি হবে? প্রকৃত কোষের ক্ষেত্রে হবে সবাত শ্বসন। বুঝতে পারছি? প্রকৃত কোষের ক্ষেত্রে হবে সবাত শ্বসন। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে বিস্তারিত। তাছাড়া যদি তুমি চাও যে আরেকটা এক্সাম্পল দিতে পারো নিচে, যে আদিকন্ডিক কোষের এক্সাম্পল আমরা একটু আগে বলে আসলাম। আদিকন্ডিক কোষের এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া গুলো, আর প্রকৃত কন্ডিক কোষের এক্সাম্পল হচ্ছে এই যে আমরা আমাদের মানবদেহের যে কোষগুলো রয়েছে, উদ্ভিদের যে কোষ রয়েছে, সবই হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ। ওকে, তাহলে প্রকৃত কেন্দ্রিক কোষ কি, আদি কেন্দ্রিক কোষ কি, তাদের ভিতরে ডিফারেন্সটা কি, রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়, রাইবোজোমের টাইপ কি কি রয়েছে, কি কি সাব ইউনিট রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। যদিও এগুলো নিয়ে আলোচনা আসলে এখানে সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু আসলে কোষ বিভাজন অধ্যায়টা পড়বো। সেই কোষ বিভাজন অধ্যায়ের জন্য প্রয়োজনীয় যেসব ইনফরমেশন প্রয়োজন সেগুলো কিন্তু আমরা আজকে ক্লাসে কভার আপ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর পরবর্তী যে যখন আমরা কোষ বিভাজন অধ্যায়টা কোষ ও কোষের গঠন অধ্যায়টা পড়বো, তখন কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে আলোচনা করব। কেমন? আচ্ছা, তারপরে যদি আমরা যাই যে নিউক্লিয়াসের গঠনের পরে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে আমরা কোষকে ভাগ করতে পারি। একটু আগে হয়তো যখন আমি দেহকোষ আর জনন কোষের কথা বলেছিলাম, তখন কিন্তু একটা টার্ম উচ্চারণ করছিলাম, একটা কথা বলেছিলাম যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। ওকে, আসলে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কথাটা চলে আসছে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে। ওকে, আচ্ছা, তো আমরা হয়তো ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের হচ্ছে দেহকোষে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? আমরা ছোটবেলা থেকে কিন্তু এই কথাটার সাথে খুবই পরিচিত। 23 জোড়া ক্রোমোজোম থাকে। দ্যাট মিনস আমাদের দেহকোষে টোটাল 23টি আর 23টি, হ্যাঁ, এইভাবে ক্রোমোজোম বিন্যস্ত থাকে, তাই না? 23 জোড়া, যেহেতু 23 পেয়ার, অর্থাৎ 23টি এবং 23টি ক্রোমোজোম থাকে। তাহলে এই যে প্রথম 23টি যে ক্রোমোজোম রয়েছে সেগুলো আসছে কই থেকে? সেগুলো আসছে হচ্ছে পিতা থেকে। আর পরবর্তী 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে সেগুলো আসছে মাতা থেকে। তাহলে দেখো, পিতা থেকে আসছে কিসের মাধ্যমে? পিতার শুক্রাণুর মাধ্যমে। ওকে, শুক্রাণুর মাধ্যমে। আর মাথা থেকে আসছে কিসের মাধ্যমে? মাথা থেকে আসছে হচ্ছে ডিম্বাণুর মাধ্যমে। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের টোটাল আমাদের দেহকোষে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। 23 জোড়া বলেছি, 23টা আসছে পিতা থেকে, 23টা আসছে মাথা থেকে। দেখো, এখন আমাদের একটা দেহকোষে যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার ভিতরে পিতা থেকে আগত এবং মাথা থেকে আগত সমসংস্থ ক্রোমোজোম বা একই কাজের জন্য বিশেষায়িত ক্রোমোজোম গুলো পাশাপাশি অবস্থান করবে। কেমন? পাশাপাশি অবস্থান করবে, জোড়া আকারে অবস্থান করবে, বা আমরা বলতে পারি যে পাশাপাশি অবস্থান করবে। ওকে, তো সেজন্য যে সকল কোষে ক্রোমোজোম একটা মাথা থেকে আগত হবে, বা ক্রোমোজোমের একটা সেট নিলে আমরা একটা মাথা থেকে আগত ক্রোমোজোম পাবো, আমরা পিতা থেকে আগত ক্রোমোজোম পাবো, সে সকল কোষকে বলবো ডিপ্লয়েড সেল বা টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেল। ওকে, তাহলে পিতা থেকে আসবে সেটাকে বলবো এন, মাথা থেকে আসলেও সেটা হবে এন। দুইটা হচ্ছে এক প্রস্থ, দুইটা মিলে আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণু হবে। শুক্রাণু ডিম্বাণু থেকে কি হবে বলতো? শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে আমাদের হবে আবার জাইগোট হবে। ওকে, জাইগোট হবে। আর এই জাইগোটে যে ক্রোমোজোম থাকবে সেটা কিন্তু হয়ে যাবে এন প্লাস এন, অর্থাৎ টুয়াইস এন। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে ক্রোমোজোম সংখ্যা আমাদের দেহে হতে পারে এন সংখ্যক, হতে পারে টুয়াইস এন সংখ্যক। এন সংখ্যক মানে কি? ক্রোমোজোমটা শুধুমাত্র হয়তো পিতা থেকে আসা, আর কিংবা শুধুমাত্র মাথা থেকে আসা, বাট একই বৈশিষ্ট্যের জন্য যে ক্রোমোজোম রয়েছে সেটা কি হবে না? দুটো পাশাপাশি অবস্থান করবে না। আচ্ছা, যখন একটা ক্রোমোজোম হ্যাপ্লয়েড হবে,
যখন একটা ক্রোমোজোম এক প্রস্থ হবে, এরকম ক্রোমোজোম আমরা কোথায় খুঁজে পাবো বলতো? এরকম ক্রোমোজোম আমরা পাবো হচ্ছে জনন কোষে। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ হবে কি? জনন কোষ। ওকে, জনন কোষ। কারণ কি? এই জনন কোষ অবশ্যই হয়তো পিতা থেকে আসতে, হয়তো মাথা থেকে আসতে। পিতা থেকে হচ্ছে একটা জোড়ার একটা পার্ট এসেছে, মাথা থেকে এক জোড়ার একটা পার্ট এসেছে। ওকে, তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাবো হচ্ছে আমরা জনন কোষে। আর ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলো যেগুলোকে আমরা বলতেছি ডিপ্লয়েড সেল, সেগুলো হবে কি? সেগুলো হচ্ছে আমাদের দেহকোষ। ওকে, তার পরবর্তীতে তুমি আবার আগের কনসেপ্টে ফিরে যাবে যে দেহকোষের কি কি বৈশিষ্ট্য হতে পারে। আমরা কিন্তু 2 স্লাইড আগে বলে আসছি যে দেহকোষ হচ্ছে জীবদেহ গঠন করবে। তারপর দেহকোষ হচ্ছে তোমার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হবে। কেমন? আর এক্ষেত্রে কি থাকবে? দ্বিপ্রস্থি ক্রোমোজোম থাকবে, যার একটা আসবে পিতা থেকে, একটা আসবে মাথা থেকে। ওকে, এবং তারা মিলে একটা ক্রোমোজোমের সেট তৈরি করবে, এবং যার ফলে কি হবে? এগুলোকে আমরা এই ক্রোমোজোম সংখ্যার উপরে ভিত্তি করে ভাগ করতে পারবো। ওকে, যদি এবং হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড নিয়ে আসলে এত শর্টে বলাটা উচিত না, এটা নিয়ে আসলে খুব ডিটেলস আলোচনা করা যায়, সেটা আসলে আমরা যখন কোষ এর গঠন অধ্যায়টা পড়বো তখন আসলে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার পরবর্তীতে যদি যাই আমরা, দেখো আমরা হচ্ছে প্রকৃত কোষী জীবদের সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে আবার ভাগ করতে পারি। কেমন? আচ্ছা, এখন দেখো আমরা প্রকৃত কোষী জীবদেহের কথা কিন্তু বলে ফেললাম। হ্যাঁ, প্রকৃত কোষী জীবদেহের কথা বললাম, অর্থাৎ আমরা কিন্তু এখন শুধুমাত্র কথা বলতেছি ইউক্যারিওটিক সেল নিয়ে। কেমন? ইউক্যারিওটিক সেল নিয়ে। ওকে, ইউক্যারিওটিক সেল নিয়ে। ইউক্যারিওটিক সেল নিয়ে যখন কথা বলবো, এদের সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা কোষকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো হচ্ছে আমরা প্রাণী কোষ, যারা কি করবে? যারা হচ্ছে প্রাণী দেহ গঠনে সাহায্য করবে। ওকে, প্রাণী দেহ গঠন করবে। আর কিছু কোষ থাকবে যাদেরকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ, হ্যাঁ, যারা কি করবে? উদ্ভিদ দেহ গঠনে সাহায্য করবে। কেমন? যারা উদ্ভিদ দেহ গঠন করবে। আচ্ছা, এখন আমাকে বলো তো ভাই, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য কি, যেটা আসলে এক কথায় আনসার দেওয়া যায়? যেটা কিন্তু আমি আসলে ক্লাসে প্রথমে বলে আসছি যে উদ্ভিদ কোষে কি থাকবে? একটা স্পেশাল জিনিস থাকবে। সেটা কি ভাইয়া? স্পেশাল জিনিসের ভিতরে থাকবে হচ্ছে এদের কোষ প্রাচীর থাকবে। কেমন? উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। আর কি থাকবে বলতো? উদ্ভিদ কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে না, সেজন্য কি দরকার পড়ে? তার ক্লোরোপ্লাস্টের দরকার পড়ে, অর্থাৎ তার প্লাস্টিডের প্রয়োজন পড়ে। তার উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে তাদের কোষ প্রাচীর থাকবে, তাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লাস্টিড। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। তাহলে আমরা উদ্ভিদ কোষ বললাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে কোষ প্রাচীর বিদ্যমান থাকবে, স্পেশালি প্লাস্টিড থাকবে। আর দেখো তো এখানে তুমি যদি একটা ফিগার দেখার চেষ্টা করো, দেখো আমি বাম পাশের সবার বামের ফিগারটা হচ্ছে অ্যানিমেল সেল বা প্রাণী কোষ, আর ডান পাশের হচ্ছে প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ। কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? দুইটারই সাইটোপ্লাজম সেম, দুইটারই নিউক্লিয়াস, আমরা বলতে পারি দুইটাতে নিউক্লিয়াস রয়েছে, দুইটাতে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি রয়েছে। বাট এই যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বা আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশাল ভাবে কি রয়েছে? রয়েছে হচ্ছে কোষ কি প্রাচীর। কেমন? সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর রয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকবে কি? কোষ প্রাচীর, যেটা কি নির্মিত হবে? সেলুলোজ নির্মিত হবে। আচ্ছা, এখান থেকে মনে রাখবে যে কোষ প্রাচীর কিন্তু শুধু উদ্ভিদ কোষে থাকে না, আর অনেক কোষে কোষ প্রাচীর থাকে। কি কি? ছত্রাক কোষে কোষ প্রাচীর থাকতে পারে, ব্যাকটেরিয়া কোষে কোষ প্রাচীর থাকতে পারে, তেমনি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে। ওকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। তাছাড়া দেখো তো কি থাকবে? তাছাড়া হচ্ছে এই যে প্লাস্টিড থাকবে। প্লাস্টিডের ভিতরে কি থাকবে? প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল থাকবে। কেমন? প্লাস্টিডে কি থাকবে? ক্লোরোফিল উপস্থিত থাকবে। এই ক্লোরোফিল কি বলতো? এক ধরনের রঞ্জক পদার্থ। হ্যাঁ, যেটা কি করতে পারবে? যেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারবে। ওকে, আচ্ছা, তাছাড়া আরেকটা বেসিক বৈশিষ্ট্য পাবো আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে, সেটা কি? উদ্ভিদ কোষের ভিতরে আরেকটা স্পেশাল জিনিস থাকবে। যেহেতু কোষের মাঝখানে একটা বড় বাবলসের মতো দেখতে পাচ্ছ না? বাবলসের মতো, এটাকে বলা হয় হচ্ছে কি? বলা হয় হচ্ছে, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। কেমন? কোষ গহ্বর। এই যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরটা কেমন থাকবে? কোষ গহ্বরটা হচ্ছে আজীবন থেকে যাবে। হ্যাঁ, কোষ গহ্বরটা হচ্ছে কি থাকবে? আজীবন বা পার্মানেন্টলি থেকে যাবে। ওকে, তাহলে আমরা বলবো কোষ প্রাচীর প্লাস্টিড ছাড়াও উদ্ভিদ কোষে একটা স্পেশালিটি হবে, এদের কোষ গহ্বর থাকবে। ওকে, কোষ গহ্বর থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এই কোষ গহ্বর মানে কিন্তু আসলে ফাঁকা জায়গা না। হ্যাঁ, এটা আসলে একটা তরলপূর্ণ গহ্বর, যেখানে একটা কোষ তার সিক্রেশন জমা রাখতে পারবে, একটা কোষ তার সঞ্চিত খাদ্যকে জমা রাখতে পারবে। ওকে, আচ্ছা, তো দেখো আমি ডান পাশে একটা ফিগার দিয়েছি, সেখানে দেখলে তুমি বুঝতে পারতেছো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রে এদের সেল মেমব্রেন সেম থাকবে বা একই থাকবে। দেন হচ্ছে এদের নিউক্লিয়াস তো হচ্ছে একই রকম থাকতে পারে, এদের সাইটোপ্লাজম একই রকম থাকতে পারে। বাট উদ্ভিদ কোষের ক্ষেত্রে এদের এক্সট্রা একটা সেল ওয়াল বা কোষপ্রাচীর থাকবে, যেটা হবে কি নির্মিত? হ্যাঁ, যেটা হবে সেলুলোজ নির্মিত। কেমন?
পরবর্তীতে এদের একটা পার্মানেন্ট ভ্যাকিউল যেটাকে আমরা বলতেছি কোষ গহ্বর থাকবে, এবং এদের ক্ষেত্রে থাকবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটাকে আমরা বলতেছি প্লাস্টিড। তাহলে এই তিনটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশাল বৈশিষ্ট্য, কেমন, যেটা কি কোথায় থাকবে না, সেটা হচ্ছে প্রাণী কোষে থাকবে না। হ্যাঁ, যেটা হচ্ছে প্রাণী কোষে থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা ছিল উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ নিয়ে একটু প্রাথমিক আলোচনা। তারপর যদি আমরা যাই যে এখন হচ্ছে স্টেম সেল নামে একটা টার্ম রয়েছে আমাদের বইতে। স্টেম সেল জিনিসটা কি? হ্যাঁ, আচ্ছা, স্টেম সেল নিয়ে মনে রাখবা, স্টেম সেল হচ্ছে যে মানে বলতে পারি আমরা যে বিভাজন ক্ষমতাপূর্ণ কোনো একটা কোষ, হ্যাঁ, বা যে কোনো কোষ তৈরি করার ক্ষমতা যার রয়েছে এমন একটা জিনিস। তাহলে হচ্ছে আমরা তাহলে কি বলবো, স্টেম কোষ হচ্ছে আহ, বিশেষ ক্ষমতা সম্পন্ন কোষ, বিশেষ এক ধরনের কোষ, বিশেষ এক ধরনের কোষ। স্টেম সেল হচ্ছে বিশেষ এক ধরনের কোষ যারা কি করতে পারে বলতো, যারা হচ্ছে যে কোনো দেহকোষ তৈরি করতে পারবে, কেমন, আর হচ্ছে যে কোনো, হ্যাঁ, দেহকোষ তৈরি করতে পারবে, বা যে কোনো দেহকোষ এ পরিবর্তিত হতে পারবে। ওকে, পরিবর্তিত হতে পারবে, পরিবর্তিত হতে পারবে, হতে পারবে, বা যে কোনো দেহকোষ তৈরি করতে পারবে কিছু সংখ্যক কোষ, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্টেম সেল। আচ্ছা, স্টেম সেল গুলো কোথায় পাওয়া যাবে বলতো? স্টেম সেল গুলো হচ্ছে আমাদের যখন আমাদের জাইগোটে ডেভেলপমেন্ট হবে, আমরা জানি যে প্রথমে একটা শুক্রাণু আসবে, প্রথমে একটা শুক্রাণু আসবে, তারপর আসবে একটা ডিম্বাণু, মিলে কি তৈরি করবে, মিলে তৈরি করবো হচ্ছে জাইগোট, কেমন। পরবর্তীতে জাইগোটের ভিতরে আবার একটা সিরিজ অফ মাইটোটিক সেল ডিভিশন হবে, তাই না, যেটাকে আমরা কি বলি ভাইয়া, জাইগোটে যখন একটা ক্রমান্বয়ে মাইটোটিক সেল ডিভিশন হবে, অর্থাৎ একটা জাইগোট হচ্ছে এককোষী একটা স্ট্রাকচার, সেখান থেকে একটা বহুকোষী দেহ গঠিত হবে, একটা বহুকোষী ভ্রূণ গঠিত হবে, সেখানে ক্রমান্বয়ে কিছু হচ্ছে কোষ বিভাজন হতে থাকবে, অর্থাৎ যে দশাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ। এই ক্লিভেজ দশায় একটা সময়ে কি তৈরি হবে, ক্লিভেজের একটা সময় তৈরি হবে হচ্ছে ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, ক্লিভেজের একটা সময় তৈরি হবে হচ্ছে ব্লাস্টোসিস্ট। ওকে, এই ব্লাস্টোসিস্ট অবস্থায় কি হবে, ব্লাস্টোসিস্ট অবস্থায় আমাদের একটা গহ্বর থাকবে যেটাকে আমরা বলবো ব্লাস্টো সেল, এবং চারপাশে কিছু কোষ থাকবে সেগুলোকে বলবো হচ্ছে ব্লাস্টোমিয়ার। যদি আমি একটু ফিগারটা তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখো এটা হচ্ছে একটা যদি ব্লাস্টোসিস্ট হয় তাহলে যে এখানে কিছু কোষ থাকবে, কোষ দিয়ে বেষ্টিত থাকবে, এবং মাঝখানে একটা গহ্বর থাকবে। ওকে, এই ব্লাস্টোসিস্ট অবস্থায় এমন কিছু কোষ তৈরি হবে যারা কি করবে, পরবর্তীতে যে কোনো দেহকোষে কনভার্ট হতে পারবে। ওকে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্টেম সেল বা স্টেম কোষ। ওকে, পরবর্তীতে স্টেম কোষ কি করবে, এরা হচ্ছে যে কোনো দেহকোষে কনভার্ট হবে, বা যে কোনো, আমরা বলতে পারি যে দেহকোষ হবে সেখান থেকে যে কোনো অঙ্গ তৈরি করতে পারবে। যে কোনো দেহকোষ হবে সেখান থেকে যে কোনো অঙ্গ তৈরি করতে পারবে। ওকে, অঙ্গ তৈরি ক্ষমতা থাকবে। দেখো, এটা আমি বোঝানোর জন্য কয়েকটা ফিগার দিয়ে রেখেছি। একটা স্টেম সেল কি হবে, স্টেম সেল সে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে অনেকগুলো স্টেম সেল তৈরি করতে পারবে। আবার সে দেখো, সে আমাদের পেশি কোষে কনভার্ট হতে পারবে, সে আমাদের রক্ত কোষে কনভার্ট হতে পারবে, সে আমাদের দেহ কোষে, দেহের আবরণী কোষে কনভার্ট হতে পারে, সে আমাদের স্নায়ু কোষে কনভার্ট হতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের কোষ তৈরি করার ক্ষমতা থাকবে হচ্ছে স্টেম সেলের। বুঝতে পারছি? এই যে দেখো, এখানে ডান পাশের যে নিচে যে ফিগারটা রয়েছে সেটা আসলে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। সে নিউরন তৈরি করবে, সে আবরণী কলা তৈরি করবে, সে হচ্ছে তোমার হচ্ছে যে হৃদপেশি তৈরি করতে পারবে, সে হচ্ছে ফ্যাট সেল বা চর্বি কোষ তৈরি করবে, সে হচ্ছে রক্ত কোষ তৈরি করবে, অর্থাৎ যাবতীয় দেহ কোষ তৈরি করার ক্ষমতা থাকবে এই স্টেম সেলের। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই, তারপরে হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে একটা আদর্শ জীবকোষের গঠন। হ্যাঁ, এতক্ষণ আমরা আসলে প্রথমে কোষ আবিষ্কারকের ইতিহাস থেকে শুরু করে একটা কোষের যে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে, অর্থাৎ কি কি সাধারণ বৈশিষ্ট্য থাকতে পারে, তারপর হচ্ছে একটা কোষকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, কয়েকটা ক্রাইটেরিয়া বেসিসে, যেমন ছিল আমাদের যে কাজের ভিত্তিতে করতে পারি, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে করতে পারি, তাই না। তো এরপরে যখন আমরা আলটিমেটলি একটা আদর্শ কোষ পেলাম, এখন একটা আদর্শ কোষের স্ট্রাকচারটা কেমন হবে, একটা আদর্শ কোষের গঠনটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, যদি এটা নিয়ে একটু কথা বলি। দেখো, একটা আদর্শ কোষে অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন হচ্ছে কি থাকবে, ধরো আমরা যদি বলি একটা আদর্শ কোষে উম কি 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 থাকতে পারে, ফার্স্ট অফ অল একটা আদর্শ কোষ থাকতে পারে হচ্ছে আহ, একটা বাইরে যেহেতু কি লাগবে, একটা আবরণ লাগবে, তাই না। আদর্শ কোষের ক্ষেত্রে বাইরে একটা আবরণ লাগবে, কেমন, বাইরে একটা আবরণ লাগবে। আচ্ছা, এই আবরণটা কে নির্মিত হতে পারে, আবরণটা কার ক্ষেত্রে থাকতে পারে, আবরণের ভিত্তিতে আবার দুইটা ডিফারেন্স থাকতে পারে, তাই না। সবার বাইরে যে আবরণ, হ্যাঁ, আবরণ হিসেবে থাকতে পারে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসছিলাম কোষ প্রাচীর থাকতে পারে, তাই না। কার ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে, আবরণ হিসেবে যাদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে তাদেরকে আমরা কি বলবো ভাইয়া, তাদেরকে বলবো হচ্ছে আহ উদ্ভিদ কোষ। ওকে, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে কোষ প্রাচীর থাকবে আবরণ হিসেবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকবে, আবরণ হিসেবে প্রাণী কোষের ক্ষেত্রে থাকবে হচ্ছে
কোষ ঝিল্লি। কিন্তু কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকবে, কেমন? শুধুমাত্র কোষ ঝিল্লি থাকবে হচ্ছে, অর্থাৎ প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি থাকবে, বাট উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি দুইটাই থাকবে আবরণ হিসেবে, কেমন? তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে আর হচ্ছে কোষ ঝিল্লি থাকবে। ওকে, আচ্ছা, তাছাড়া কি থাকবে বলতো? এই যে আমাদের আবরণের ভিতরে যাবতীয় যত বস্তু রয়েছে সবগুলোকে আমরা কি বলতে পারি? এক হচ্ছে বলতে পারি হচ্ছে প্রোটোপ্লাজম, তাই না? তাহলে বাইরে একটা আবরণ থাকবে আর ভিতরে সম্পূর্ণ বস্তুটা হবে প্রোটোপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে আবার কি হবে? প্রোটোপ্লাজমের ভিতরে হচ্ছে কিছু সজীব বস্তু থাকবে, তাই না? প্রোটোপ্লাজমের ভিতরে থাকবে হচ্ছে কিছু সজীব বস্তু। ওকে, প্রোটোপ্লাজমের ভিতরে কিছু সজীব বস্তু থাকবে। সজীব বস্তু থাকবে আর সরি, আমি একটু জাস্ট মিনিট। আসলে এই সম্পূর্ণটাকে, অর্থাৎ আবরণ ছাড়া বাকি সম্পূর্ণটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম না, আমরা এটাকে বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। হ্যাঁ, প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভিতরে কিছু সজীব বস্তু থাকবে আর হচ্ছে কিছু নির্জীব বস্তু থাকবে। ওকে, নির্জীব বস্তু থাকবে। প্রোটোপ্লাস্টের অধীনে যে সকল সজীব বস্তু থাকবে সেগুলোকে বলবো হচ্ছে আমরা প্রোটোপ্লাজম। সজীব বস্তুকে বলবো হচ্ছে ভাইয়া প্রোটোপ্লাজম। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে নির্জীব বস্তু। আচ্ছা, এখন নির্জীব বস্তুর ভিতরে কি কি থাকতে পারে বলতো? নির্জীব বস্তুর ভিতরে একটা কোষের ভিতরে হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ কি কি বস্তু থাকতে পারে? থাকতে পারে হচ্ছে তার কিছু সঞ্চিত খাদ্য থাকতে পারে। তা হচ্ছে সঞ্চিত খাদ্য থাকতে পারে বা সঞ্চিত পদার্থ থাকতে পারে। বলতো সঞ্চিত পদার্থ হিসেবে কি কি থাকতে পারে? কি কি রূপে খাদ্য সঞ্চিত হয়? আমরা বলতে পারি যে খাদ্য সঞ্চিত হয় হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে থাকতে পারে, তারপর সঞ্চিত খাদ্য হিসেবে লিপিড থাকতে পারে, সঞ্চিত খাদ্য হিসেবে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন থাকতে পারে, কেমন? আচ্ছা, তাহলে কিছু থাকবে সঞ্চিত পদার্থ, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা এদের আসলে কোনো জীবন নেই, নির্জীব। ওকে, তাছাড়া কি হবে? কিছু নিশ্চিত পদার্থ থাকতে পারে, তাই না? অর্থাৎ প্রত্যেকটা কোষে কি করে? কিছু নিশ্চিত পদার্থ ক্ষরণ করতে পারে। ওকে, তাহলে নিশ্চিত পদার্থ থাকবে। আর কি থাকবে নির্জীব বস্তু রূপে? আর থাকবে হচ্ছে কোষীয় বজ্র পদার্থগুলো। অর্থাৎ আমরা জানি যখন একটা কোষীয় শ্বসন প্রক্রিয়া যখন সংঘটিত হয়, শ্বসন প্রক্রিয়া যখন আমরা একটা কোষের মাধ্যমে একটা খাদ্য বস্তুকে জারিত করি, তখন কিছু উপজাত বজ্র পদার্থ উৎপন্ন হয়। ওকে, তো এই বজ্র পদার্থটাও হচ্ছে কোষের ভিতরে নির্জীব বস্তু হিসেবে থাকবে। তাহলে আমরা কি পেলাম? সজীব বস্তু যেটাকে বললাম প্রোটোপ্লাজম, নির্জীব বস্তু পেলাম সেটাকে সেগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ হতে পারে, নিশ্চিত পদার্থ হতে পারে, আবার হচ্ছে কিছু বজ্র পদার্থ হতে পারে। ওকে, আচ্ছা, এখন এই যে ভাই প্রোটোপ্লাজমকে পেলাম, প্রোটোপ্লাজম হচ্ছে কোষের একদম সম্মিলিত সকল সজীব বস্তুটাকে বললাম আমরা প্রোটোপ্লাজম। আচ্ছা, এখন প্রোটোপ্লাজমের ভিতরে হচ্ছে আবার হচ্ছে কিছু কাহিনী থাকবে, কেমন? তাহলে হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে হচ্ছে আবার কিছু কাহিনী থাকবে। তার মধ্যে কি হতে পারে? প্রোটোপ্লাজমের ভিতরে থাকতে পারে হচ্ছে আমরা বলবো যে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে তোমার যদি বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস, আমি যদি একটু তোমাদের ফিগারটা দেখানোর চেষ্টা করি, আমি বামে উপরে যে ফিগারটা দিয়েছি দেখো, এখানে সবার বাইরে ছিল কি একটা কোষের আবরণ। হ্যাঁ, আবরণ হিসেবে আমরা এখানে যেহেতু প্রাণী কোষ দেখাচ্ছি, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে আবরণ হিসেবে থাকবে কোনটা? কোষ ঝিল্লি। ওকে, কোষ ঝিল্লি। আবরণ ছাড়াও বাকি ভিতরের সমস্ত বস্তুটা ইনক্লুডিং নির্জীব বস্তু, সমস্ত যে বস্তুটা রয়েছে সেটাকে আমরা বলেছিলাম প্রোটোপ্লাস্ট। আচ্ছা, এই প্রোটোপ্লাস্টের ভিতরে যে সকল বস্তু সজীব সেগুলো হলো প্রোটোপ্লাজম, যে সকল নির্জীব সেগুলো হচ্ছে কি হতে পারে? সঞ্চিত পদার্থ হতে পারে, নিশ্চিত হতে পারে, বজ্র পদার্থ হতে পারে। এখন এই যে প্রোটোপ্লাজম বা সজীব বস্তু, এর ভিতর থেকে তুমি যদি জাস্ট এই নিউক্লিয়াসটাকে আলাদা করে ফেলো, এই যে নিউক্লিয়াসটাকে যদি আলাদা করে ফেলো, এই নিউক্লিয়াসটাকে যদি তুমি তুলে ফেলো, তাহলে বাকি যে পদার্থগুলো পাবা, বাকি এই যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম, তারপর হচ্ছে গোলজি বডি, যাই পাবা ভিতরে, সবগুলোকে আমরা বলবো কি? সবগুলোকে নিয়ে এবং এর সাথে যে তরল পদার্থ থাকবে সবগুলোকে এক হচ্ছে আমরা বলবো হচ্ছে সাইটোপ্লাজম। কেমন? সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম। তাহলে কি কি বললাম? আমাদের প্রোটোপ্লাস্টের সজীব উপাদান, নির্জীব উপাদান, সজীব উপাদানকে আমরা সমন্বিত ভাবে বলবো প্রোটোপ্লাজম। এর ভিতরে নিউক্লিয়াস থাকবে, থাকবে সাইটোপ্লাজম। ওকে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে? নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াসের স্ট্রাকচারের ভিতরে হচ্ছে কয়েকজন স্ট্রাকচার থাকে। যেমন হচ্ছে একটা যদি নিউক্লিয়াস আমি আঁকানোর চেষ্টা করি, হ্যাঁ, একটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভিতরে একটা আবরণ থাকবে। একটা আবরণ থাকবে যেটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন। তারপর কিছু হচ্ছে কি থাকবে? একটা বড় পদার্থ থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওলাস। হ্যাঁ, নিউক্লিওলাস থাকবে। আর থাকবে হচ্ছে কিছু কি? আমাদের ক্রোমোজোমীয় বস্তু থাকবে কি হিসাবে? ক্রোমাটিন জালিকা হিসাবে, কেমন? আচ্ছা, আর এর ভিতরে কিছু তরল পদার্থ থাকবে যেটাকে আমরা বলবো নিউক্লিয় প্লাজম। ওকে, তাহলে একটা নিউক্লিয়াসের গঠনের ভিতরে আমরা কি কি পাবো? একটা নিউক্লিয়াসের গঠনের ভিতরে যদি আমি এই পাশে লিখে দেই যে সবার বাইরে কি পাবো? একটা আবরণ পাবো, কেমন? সবার বাইরে পাবো হচ্ছে নিউক্লিয়াসের আবরণ।
ওকে, নিউক্লিয়াসের আবরণ পাবো। তারপর কি পাবো বলতো, নিউক্লিয়াসের আবরণের ভিতরে পাবো কি, আবরণের ভিতরে যে দেখো কিছু মাতৃকা পাবো, কেমন কিছু মাতৃকা পাবো, যেটিকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিও নিউক্লিওপ্লাজম পাবো। ওকে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম পাবো। পরবর্তীতে দেখো তো একটা এই যে চোখের মতো একটা স্পষ্ট অংশ দেখা যাচ্ছে না, সেটাকে বলে কি নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের ভিতরে আবার পাবো হচ্ছে নিউক্লিওলাস পাবো। ওকে, নিউক্লিওলাস পাবো। আর কি পাবো, এই যে পেঁচানো পেঁচানো সুতার মতো কিছু অংশ দেখা যাচ্ছে না, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কি বলা হয় ভাইয়া, সেটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন জালিকা, তাই না? তাহলে পাবো হচ্ছে ক্রোমাটিন জালিকা। ওকে, পাবো ক্রোমাটিন জালিকা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের প্রোটোপ্লাজমের ভিতর নিউক্লিয়াস পার্টটা আমরা পেলাম, আর পেলাম হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ভিতর কি কি থাকবে সেটা বলে ফেললাম। আচ্ছা, তাহলে বাকি যে রইল, অর্থাৎ আমরা যখন এই যে লাল চিহ্নিত নিউক্লিয়াসটা এবং আহ, আহ, যখন আমরা তুলে ফেলবো, নিউক্লিয়াসটা যখন আমরা ধরুন তুলে ফেললাম, তখন বাকি যে বস্তুটা পেলাম সম্পূর্ণটা হচ্ছে প্রোটোপ্লাজম, সরি সম্পূর্ণটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো এই যে পর্দা দ্বারা বেষ্টিত সম্পূর্ণ বস্তুকে বলেছিলাম আমরা প্রোটোপ্লাজম, সেক্ষেত্রে নিউক্লিয়াস তুলে ফেললাম, থাকি গেল কি, থাকি গেল এই যে অবশিষ্ট সাইটোপ্লাজম। আচ্ছা, এখন এই যে সাইটোপ্লাজমের ভিতরে তাহলে কি থাকবে, সাইটোপ্লাজমের ভিতরে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের হচ্ছে মাতৃকা থাকবে। সাইটোপ্লাজমের হচ্ছে মাতৃকা থাকবে, বা একটা তরল উপাদান থাকবে, একটা তরল মিডিয়াম থাকবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কিছু তরল রয়েছে, তাই না? এখানে তরলের মতো কিছু বা অর্ধতরল কিছু পদার্থ রয়েছে। ওকে, তরল পদার্থ রয়েছে, যেটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম মাতৃকা, যেটার আরেকটা নাম হচ্ছে সাইটোসল। হ্যাঁ, সাইটোপ্লাজম মাতৃকাকে বলতে পারি আমরা সাইটোসল। ওকে, সাইটোসল। পরবর্তীতে পাবো হচ্ছে কি, এই যে দেখো এখানে আমরা লাইসোসোম দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রিওল, দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, দেখতে পাচ্ছি গোলজি কমপ্লেক্স, দেখতে পাচ্ছি রাইবোসোম। হ্যাঁ, এগুলোকে আমরা একটু আগে কি বলে এসেছিলাম, বলেছিলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে মাতৃকা পেলাম, যেটাকে বললাম সাইটোসোল, আর পাবো কি পাবো, অঙ্গাণু পাবো, কেমন, আর হচ্ছে কিছু কোষীয় অঙ্গাণু পাবো। এই কোষীয় অঙ্গাণুর ভিতরে আবার আমরা একটু আগে দেখে এসেছিলাম না, দুই ধরনের কোষীয় অঙ্গাণু পেতে পারি। কি কি জানি ছিল ভাইয়া, ছিল ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, কেমন ছিল, কেমন ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু ছিল, আর ছিল ঝিল্লি বিহীন কোষীয় অঙ্গাণু। অর্থাৎ কিছু কিছু কোষীয় অঙ্গাণু ছিল যাদের বাইরে আবরণ ছিল, কিছু কিছু কোষীয় অঙ্গাণু বাইরে আবরণ ছিল না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে আমরা কি কি পেলাম, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে আমরা তখন আমরা লিখে এসেছিলাম, যদি আমি একটু জাস্ট রিক্যাপ মানে একটু তোমাদের রিক্যাপ করার চেষ্টা করি, যে প্রথমে বলেছিলাম মাইটোকন্ড্রিয়া থাকবে, তাই না? মাইটোকন্ড্রিয়া থাকবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে। টোটাল ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হচ্ছে বেসিক্যালি 5টা। তোমাদের বইতে যদিও অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিউক্লিয়াসকে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে ফেলতে চায়, কিন্তু আসলে উচ্চতর শ্রেণীর বইতে নিউক্লিয়াসকে কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে ফেলা যায় না। কেন? কারণ আমরা কিন্তু সাইটোপ্লাজম নিয়ে পড়তেছি, সাইটোপ্লাজমে কিন্তু কি হবে না, নিউক্লিয়াস ইনক্লুডেড থাকবে না। যখন নিউক্লিয়াস চলে আসবে তখন কিন্তু সেটা প্রোটোপ্লাজম হয়ে যাবে। বাট আমরা সাইটোপ্লাজম পড়তেছি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়তেছি, বা সাইটোপ্লাজমিক অর্গানেলি পড়তেছি, তাই আমরা এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে নিউক্লিয়াস কখনোই লিখবো না, বা নিউক্লিয়াস কখনোই বলবো না, কেমন? আচ্ছা, তাহলে কি বললাম, মাইটোকন্ড্রিয়া থাকবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে, তারপর কি থাকবে, তারপর থাকবে হচ্ছে গোলজি বডি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার পর থাকবে হচ্ছে গোলজি বডি। তাছাড়া কি থাকতে পারে বলতো, মাইটোকন্ড্রিয়া, দেন হচ্ছে গোলজি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কেমন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। তারপর কি থাকবে ভাইয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরবর্তীতে থাকবে হচ্ছে থাকতে পারে হচ্ছে লাইসোসোম। ওকে, লাইসোসোম, এবং আমরা বলবো লাস্টে বলবো হচ্ছে কি, লাস্টে বলবো হচ্ছে পারঅক্সিজম, কেমন, পারঅক্সিজম। এগুলো হচ্ছে একটা আদর্শ কোষের ক্ষেত্রে, আমরা শুধু প্রাণী কোষ কিংবা উদ্ভিদ কোষ নিয়ে চিন্তা করলাম না এতক্ষণ। ওকে, তো আদর্শ কোষের ক্ষেত্রে এই পাঁচ ধরনের বা 5টি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে। ওকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু একটু স্পেশালিটি থাকবে, তাই না? উদ্ভিদ মানে কিছু স্পেশাল জিনিসপত্র। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশালি কি থাকবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশালি থাকবে হচ্ছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে স্পেশালি থাকবে হচ্ছে প্লাস্টিড থাকবে, কেমন, প্লাস্টিড থাকবে। বাট প্রাণী কোষে কি থাকবে না, কোনো প্লাস্টিড থাকবে না। আর একটা জিনিস মনে রাখবা, কি বললাম, এখানে এখানে কি হবে, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস কিন্তু ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নয়। নিউক্লিয়াস কি নয়, এটা কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, কেমন, ঝিল্লিবদ্ধ
অঙ্গাণু বলা যাবে না, নিউক্লিয়াস কি বলা যাবে না, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। ওকে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, নিউক্লিয়াস কিন্তু কি নয়, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। কারণ কি, কারণ নিউক্লিয়াস কোনো আসলে সাইটোপ্লাজমিক অঙ্গাণুই না, সে কিন্তু কিসের পার্ট, সে হচ্ছে আমাদের কোষ মাতৃকার পার্ট। হ্যাঁ, অর্থাৎ সে হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের পার্ট। যখন প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা সরায় নিবা, বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম, সেখানে আবার থাকবে মাতৃকা, যেটাকে বলবো সাইটোসল। অঙ্গাণু থাকবে, থাকবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, থাকবে ঝিল্লিবিহীন অঙ্গাণু। মনে রাখার জন্য আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখবো 5টা: মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, পারোক্সিজম। আর আমাদের মনে রাখতে হবে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে এই 5টা বাদে বাকি যেগুলো রয়েছে সবই হবে ঝিল্লিবিহীন অঙ্গাণু। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা স্পেশালিটি রয়েছে, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকবে, প্লাস্টিড থাকবে, সেটাও কিন্তু কি একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা মনে রাখবো স্পেশালি যে নিউক্লিয়াস কি নয়, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আদর্শ জীবকোষের গঠন। যদি আমি একটু তোমাদের রিভিউ করে দেওয়ার চেষ্টা করি জীবকোষের গঠনটা, এখানে একটা আবরণ থাকবে। ওকে, আবরণের কাজ কি হবে, আবরণের কাজ হচ্ছে তার একটা স্ট্রাকচার মেইনটেইন করতে সাহায্য করবে, সে সে একটা নির্দিষ্ট গঠন দান করবে তাকে। আর থাকবে হচ্ছে প্রোটোপ্লাস্ট থাকবে। ওকে, তাহলে একটা আবরণ থাকবে, আবরণ বাদে বাকি সবগুলোকে বলবো হচ্ছে আমরা প্রোটোপ্লাস্ট। ওকে, আচ্ছা, তাহলে আবরণের ভিতরে কি কি থাকতে পারে, থাকতে পারে কোষ ঝিল্লি, আবার থাকতে পারে হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি এই দুইটা উপস্থিত থাকবে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকবে, প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র থাকবে হচ্ছে কোষ ঝিল্লি। কেমন, প্রাণী কোষের ক্ষেত্রে আবরণ হিসেবে শুধুমাত্র থাকবে হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, যখন আমরা প্রোটোপ্লাস্ট পড়বো, সেখানে আবার দুইটা পার্টে ভাগ করেছি, আমরা কিছু সজীব পদার্থ পেয়েছিলাম আর কিছু পেয়েছিলাম নির্জীব পদার্থ। যদি আমরা প্রথমে নির্জীব নিয়ে বলি, তাহলে নির্জীব পদার্থ বা জীবনহীন পদার্থ কি কি থাকবে কোষের ভিতরে, কিছু সঞ্চিত পদার্থ থাকবে, কিছু নিশ্চিত পদার্থ থাকবে, কিছু বজ্র পদার্থ থাকবে। ওকে, সঞ্চিত পদার্থ হিসেবে কি কি থাকতে পারে, সঞ্চিত পদার্থ হিসেবে থাকতে পারে তোমার যে তোমার সঞ্চিত খাদ্য থাকতে পারে, তাই না, যেমন গ্লাইকোজেন থাকতে পারে, স্টার্চ থাকতে পারে, সুক্রোজ থাকতে পারে। ওকে, নিশ্চিত পদার্থ হিসেবে কি থাকবে, নিশ্চিত পদার্থ হিসেবে তো থাকতে পারে তোমার পিগমেন্ট থাকতে পারে, কিছু এনজাইম থাকতে পারে, কিছু হরমোন থাকতে পারে। আর বজ্র পদার্থ রূপে কোষীয় বজ্রগুলো থাকবে। কেমন, কোষীয় বজ্রের ভিতরে কি কি ইনক্লুডেড হবে, কোষীয় বজ্রের ভিতরে ইনক্লুডেড থাকবে তোমার, যদি বলি রেজিন, ট্যানিন, তারপর থাকবে হচ্ছে কিছু জৈব অ্যাসিড থাকতে পারে, যেমন হচ্ছে তোমার কিছু খনিজ পদার্থ থাকতে পারে, কিছু উদ্ভিদ পদার্থ থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, তারপরে যদি আমরা প্রোটোপ্লাজম অর্থাৎ সজীব বস্তু নিয়ে যদি আরেকটু ইন ডিটেইলস আলোচনা করতে যাই, আমরা পাবো হচ্ছে নিউক্লিয়াস, আমরা পাবো সাইটোপ্লাজম। কেমন, তাহলে প্রোটোপ্লাজমের বেসিক পার্ট কি হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা কি, এর হচ্ছে কি থাকবে, এই যে সবার বাইরে একটা আবরণ থাকবে। হ্যাঁ, তারপর থাকবে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে যে তরল থাকবে যেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। থাকবে একটা এই যে সুস্পষ্ট অংশ যেটাকে বলবো নিউক্লিউলাস। থাকবে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু পরবর্তীতে যখন কোষ বিভাজনরত অবস্থায় থাকবে, হ্যাঁ, এই ক্রোমাটিন জালিকাগুলো কিন্তু যখন একটা কোষ বিভাজনরত অবস্থায় থাকবে, বিভাজনের সময় আমরা কি হিসেবে দেখতে পাবো, ক্রোমাটিন জালিকাগুলোকে কোষ বিভাজনের সময় আমরা ক্রোমোজোম হিসেবে দেখতে পাবো। কেমন, ক্রোমোজোম হিসেবে দেখতে পাবো। আচ্ছা, তো ক্রোমোজোম হিসেবে কেন দেখতে পাবো তখন, কারণ এই ক্রোমাটিন জালিকাগুলো তখন কি হবে, অতিমাত্রায় কুণ্ডলিত হবে, পেঁচাবে, পেঁচিয়ে পেঁচিয়ে একটা স্ট্রাকচার তৈরি করবে। তখন এগুলো দেখতে আসলে কি হবে, ক্রোমোজোমের মতো হবে। হ্যাঁ, তখন সেগুলো দেখতে এরকম এরকম ক্রোমোজোমের মতো হবে, বুঝতে পারছি, ক্রোমোজোমের মতো হবে। আচ্ছা, তারপর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে থাকবে হচ্ছে মাতৃকা অর্থাৎ তরল পদার্থটা, সেটাকে আমরা বলবো সাইটোসল। আর থাকবে হচ্ছে অঙ্গাণু। হ্যাঁ, অঙ্গাণুর ভিতরে কি থাকবে, কিছু থাকবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, অর্থাৎ এদের বাইরে ঝিল্লি থাকবে বা আবরণ থাকবে, আবরণ বেষ্টিত অঙ্গাণু। আর কিছু থাকবে ঝিল্লিবিহীন। তাহলে কিভাবে মনে রাখতে পারি আমরা, খুব সহজে মনে রাখার জন্য জাস্ট তুমি ঝিল্লিবদ্ধ গুলো মনে রাখো, বাকি সবই হচ্ছে ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ভিতরে মনে রাখবা কমনলি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হচ্ছে টোটাল মাত্র 5টা। কি কি, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম এন্ড পারোক্সিজম। কেমন, আচ্ছা, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা স্পেশালিটি রয়েছে কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড রয়েছে, যেগুলো প্রাণী কোষের ক্ষেত্রে নেই। তাহলে উদ্ভিদ কোষের প্লাস্টিডটা হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, বুঝতে পারছি। আচ্ছা, আর নিউক্লিয়াস যে থাকবে, নিউক্লিয়াসটা একটা স্পেশালিটি রয়েছে যে এই নিউক্লিয়াসটা কিন্তু আমরা কি বলবো না, যদিও নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকে, ঝিল্লি থাকে, তারপরেও আমরা নিউক্লিয়াসকে কি বলবো না, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বলবো না। কারণ নিউক্লিয়াস কোনো কোষীয় অঙ্গাণু নয়, এটা হচ্ছে কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নয়, এটা হচ্ছে একটা কিসের পার্ট ভাইয়া, নিউক্লিয়াস হচ্ছে একটা প্রোটোপ্লাজমের পার্ট। কেমন, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা আদর্শ জীবকোষের গঠন নিয়ে আলোচনা করলাম। এক্ষেত্রে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বললাম, প্রাণী কোষের ক্ষেত্রে বললাম। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে তারই হচ্ছে একটু সিকোয়েন্সে যদি আমরা আগাই, তাহলে দেখো আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে পড়বো।
একটা আদর্শ উদ্ভিদ কোষ পাবো। ওকে, আচ্ছা, একটা আদর্শ উদ্ভিদ কোষ ক্ষেত্রে তাহলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, যেটা কিন্তু অলরেডি আমরা আলোচনার মাধ্যমে কিন্তু জেনে গেছি। যদি আমি তোমাদের একটু মনে করানোর চেষ্টা করি যে একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবার বাইরে কি থাকবে বলতো, একটা সব মানে কয়টা স্পেশালিটি থাকবে একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে? মনে রাখবে, একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশালিটি হবে, স্পেশাল কি কি থাকবে যেগুলো আসলে তাকে একটা প্রাণী কোষ থেকে আলাদা করবে। সবার প্রথমে স্পেশাল হিসেবে, স্পেশাল বস্তু হিসেবে সবার প্রথমে থাকবে তার কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীর থাকবে। কেমন? আচ্ছা, সরি, পরবর্তী পরবর্তীতে কি থাকবে? আচ্ছা, কোষ প্রাচীর ব্যতীত পরবর্তীতে একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে প্লাস্টিড। কেমন? একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্লাস্টিড পাবো। ওকে, আচ্ছা, তাছাড়া আর কি পাবো একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে? প্লাস্টিড ব্যতীত আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাবো হচ্ছে কি ভাই? পাবো হচ্ছে কোষ গহ্বর। কেমন? পাবো হচ্ছে ভাই কোষ গহ্বর পাবো। ওকে, কোষ গহ্বর পাবো। আচ্ছা, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পেশালিটি কি থাকবে? থাকবে হচ্ছে কোষ প্রাচীর, থাকবে হচ্ছে প্লাস্টিড, থাকবে হচ্ছে কোষ গহ্বর। এই স্পেশালিটি থাকার কারণে বা এই স্পেশাল জিনিসগুলো থাকার কারণে কি হবে? এই উদ্ভিদ কোষ কি হবে? উদ্ভিদ কোষ প্রাণী কোষের চেয়ে আলাদা হবে। কেমন? এগুলোর কারণে কি হবে? এগুলোর কারণে উদ্ভিদ কোষ এগুলোর কারণে উদ্ভিদ কোষ আমরা কি করতে পারবো? উদ্ভিদ কোষকে প্রাণী কোষের চেয়ে আলাদা করতে পারবো। উদ্ভিদ কোষকে কি করতে পারবো ভাইয়া? প্রাণী কোষের থেকে আলাদা করতে পারবো। ওকে, প্রাণী কোষের থেকে এই বস্তুগুলো থাকার কারণে একটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের চেয়ে কি হবে? ভিন্ন হবে বা আলাদা হবে। ওকে, কি কি বললাম? প্রথমে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। এখন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কি নির্মিত হবে? এটা একটু লাগবে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর হবে সেলুলোজ নির্মিত। তোমরা হয়তো জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো। কেমন? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর হবে সেলুলোজ নির্মিত। ওকে, উদ্ভিদ কোষ থাকবে হচ্ছে প্লাস্টিড, থাকবে কোষ গহ্বর। আচ্ছা, এগুলো হচ্ছে উদ্ভিদ কোষের স্পেশালিটি। তাছাড়া বাকি যে কোষের স্ট্রাকচার রয়েছে, যেটা আমরা একটু আগে দেখে এসেছি, সেগুলো সব সেম থাকবে। অর্থাৎ যে আবরণ থাকার কথা, আবরণের মধ্যে একটু ডিফারেন্স পাবো। পাবো হচ্ছে একটু কিসের ভিতরে? পাবো হচ্ছে একটু সাইটোপ্লাজম অঙ্গাণুর ভিতরে ডিফারেন্স। বাকি যা রয়েছে একটা আদর্শ জীবকোষে যা যা থাকা প্রয়োজন, যে সকল ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন, সবকিছু কিন্তু একটা আদর্শ উদ্ভিদ কোষে উপস্থিত থাকবে। শুধু স্পেশাল কি কি থাকবে? থাকবে কোষ প্রাচীর, থাকবে প্লাস্টিড, থাকবে কোষ গহ্বর। বুঝতে পারছি? আশা করছি এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তাহলে আর আদর্শ উদ্ভিদ কোষে আমরা কি কি পাবো তাহলে, যদি আমি একটু রিক্যাপ করার চেষ্টা করে দিই। একটা পেলাম হচ্ছে আমরা সেল ওয়াল বা কোষ প্রাচীর। হ্যাঁ, তারপরে পেলাম কি? আমরা পেলাম হচ্ছে প্লাস্টিড। ওকে, প্লাস্টিড হিসেবে উদ্ভিদ কোষে সবুজ প্লাস্টিড থাকলে সেটাকে বলতেছি আমরা ক্লোরোপ্লাস্ট। আমরা পেলাম হচ্ছে কোষ গহ্বর, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যাকিউল। ওকে, তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ। এই ফিগারটা হয়তো তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষা আঁকতে হয় সৃজনশীলের ক্ষেত্রে, অবশ্যই কিন্তু এই ফিগারটা আঁকা শিখবা। আর ফিগারটা চেষ্টা করবো আমি এখানে যে ফিগারটা দিয়েছি এই ফিগারটা আঁকার। এটা হচ্ছে সবচেয়ে সরলতম একটা ফিগার বলতে পারি একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ওকে, যেখানে সবগুলো পার্টকে ইনক্লুড করে আঁকা হয়েছে। ওকে, আচ্ছা, দেখো তো, তাহলে আমরা কমন কি কি পাবো তাহলে? স্পেশাল পেলাম সেল ওয়াল, ভ্যাকিউল, ক্লোরোপ্লাস্ট। তারপরে কমনলি সাইটোপ্লাজম থাকবে। তারপর কমনলি নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে। তারপর হচ্ছে রাইবোজোম থাকবে, অ্যামাইলোপ্লাস্ট থাকবে, পারক্সিজোম থাকবে। তারপর হচ্ছে গোলজি অ্যাপারেটাস থাকবে। আচ্ছা, অ্যামাইলোপ্লাস্ট থাকবে না। অ্যামাইলোপ্লাস্ট কিন্তু কাইন্ড অফ এক ধরনের প্লাস্টিড। এটা হচ্ছে আমাদের একটি স্পেশাল কেস। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল কেস, স্পেশালি প্লাস্টিড। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধু থাকবে। আচ্ছা, আর কমনলি আর কি কি থাকবে? আর থাকবে মাইটোকন্ড্রিয়া, থাকবে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। ওকে, থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছি? তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস স্পেশালি পাবো। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, তোমাদের সিকিউতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর, যেগুলো কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যাবে কিন্তু প্রাণী কোষে পাওয়া যাবে না। ওকে, তো এর মাধ্যমে আমরা একটা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে আলাদা করতে পারি। তাহলে আমরা যদি এখন একটু আদর্শ প্রাণী কোষ দেখার চেষ্টা করি, তাহলে প্রাণী কোষে কি পাবো? জাস্ট হচ্ছে ওই যে তিনটে জিনিস, অর্থাৎ কোন কোষ প্রাচীর, তারপর হচ্ছে প্লাস্টিড, আর হচ্ছে কি পাবো না? আমরা কোনো কোষ গহ্বর পাবো না। কোষ গহ্বর প্রাণী কোষে পাওয়া যেতে পারে, বাট সেটা পাওয়া গেলে কি হবে? আকারে ছোট হবে এবং সেটা হবে টেম্পোরারি বা স্বল্প সময়ের জন্য। কেমন? দেখো, এই ক্ষেত্রে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকিউলের কথা বলা আছে। একটা ফিগারটা আমি যেটা দিয়েছি কিন্তু ভ্যাকিউল আছে, বা সেটা কি হবে? সেটা হবে টেম্পোরারি। হ্যাঁ, টেম্পোরারি। টেম্পোরারি, বা আমরা বলতে পারি এটা কি হবে? এটা হবে অস্থায়ী। ওকে, অস্থায়ী। প্রাণী কোষের ক্ষেত্রে সব ক্ষেত্রে কি থাকে না? সব সময় হচ্ছে ভ্যাকিউল থাকে না। তাহলে বাকি যে স্ট্রাকচার গুলো রয়েছে, অর্থাৎ বাকি যে পার্ট গুলো রয়েছে একটা আদর্শ কোষে, যে জিনিসগুলো থাকার কথা, মাইটোকন্ড্রিয়া বলো, পারক্সিজম বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, রাইবোজোম বলো,
সেন্ট্রোজোম বলো, মাইক্রোটিবিউল, লাইসোসোম, বাকি যা যা থাকার কথা সবই কিন্তু প্রাণী কোষে উপস্থিত থাকবে। কেমন? এটা একটু কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তাহলে কি পেলাম যে তোমার টেম্পোরারি হিসেবে শুধু প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকবে, একটা ভ্যাকিউল থাকবে বা একটা কোষ গহ্বর থাকতে পারে, যেটা হচ্ছে একটা অস্থায়ী স্ট্রাকচার। ওকে, সাইজে ছোট হবে, অস্থায়ী হবে, সব এটা থাকবেও না, বাকি সবগুলো হবে আমাদের একটা আদর্শ কোষের মতোই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করলাম, আদর্শ প্রাণী কোষ নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তারপর যদি আমরা একটু আগাই, যে কোষের বিভাজন আমাদের আসলে যেটা হচ্ছে একটা কাইন্ড অফ যে আমাদের অধ্যায়ের যে আলোচনা, অর্থাৎ আমরা কিন্তু আসলে অনেক হয়তো ক্লাসে মাঝখান থেকে যখন করবা তখন হয়তো ভাবতে পারো যে এটা কি আসলে কোষের গঠনের ক্লাস, না, এটা কিন্তু আমাদের কোষ বিভাজনের অধ্যায়টার ক্লাস। হ্যাঁ, কোষ বিভাজন অধ্যায়ের প্রথম ক্লাস, বাট আমরা চেষ্টা করবো যেহেতু কোষ বিভাজনটা করবো, তাহলে কোষের কি কি স্ট্রাকচার রয়েছে বা কোষের আসলে কি কি স্পেশালিটি রয়েছে সেগুলো একটু জেনে রাখার, তাহলে কিন্তু পরবর্তী যখন কোষ বিভাজনটা পড়বো তখন সেটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি এখন কোষ বিভাজন নিয়ে একটু ধারণা দিব, যদি এটা নিয়ে ডিটেলসে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। কেমন? আচ্ছা, তো কোষ বিভাজন জিনিসটাকে দেখো, বাম পাশে একটা সুন্দর ফিগার দিয়ে রেখেছি, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা কোষ। হ্যাঁ, এই একটা কোষ সে ক্রমান্বয়ে তার নিউক্লিয়াসটাকে ভাগ করতেছে, পাশাপাশি তার সাইটোপ্লাজমটাকে ভাগ করতেছে, আলটিমেটলি একটা থেকে হয়ে গেল সে দুইটা কোষ, দুইটা থেকে হয়ে গেল চারটা কোষ। অর্থাৎ কোষ বিভাজনটা কি হবে, যে প্রক্রিয়ায় কি হবে, যে প্রক্রিয়ায় একটি একটি মাদার সেল বা আমরা বলবো একটি মাতৃকোষ থেকে, যে প্রক্রিয়ায় একটি মাদার সেল বা একটি মাতৃকোষ থেকে ডটার সেল বা অপত্য কোষ সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা কোষ বিভাজন। বুঝতে পারছি? তাহলে কোষ বিভাজন কি, একটি মাতৃকোষ থেকে এর অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, মাতৃকোষ থেকে আমরা ইংলিশে বলি মাদার সেল, অপত্য কোষকে বলা হয় ডটার সেল। কেমন? আচ্ছা, তাহলে কোষ বিভাজন হচ্ছে, তাহলে দেখো এখানে আমরা দেখাচ্ছি, নিচে আরেকটা ফিগার দেখাচ্ছি। ওকে, তো যখন আমরা কোষ বিভাজন পড়বো, যখন আমরা আসলে দ্বিতীয় লেকচারটা করবো, সেখানে আসলে কোষ বিভাজনে আমরা বেসিক্যালি ঢুকবো, কোষ বিভাজন ইন ডিটেইলস আলোচনা করব। এখানে একটা জিনিস জাস্ট আমি বলে রাখি, যে যতটুকু আমরা একটু আগে জানলাম, যতটুকু ইনফরমেশন আমরা একটু আগে দিয়েছি, সেখান থেকে আমরা বলতে পারি যে কোষ বিভাজন হবে কয়টা প্রক্রিয়া, টোটাল তিনটি প্রক্রিয়া। কেমন? তাহলে কোষ বিভাজনের জন্য কি রয়েছে, তিনটি প্রক্রিয়া রয়েছে বা তিনটি পদ্ধতি রয়েছে। ওকে, একটাকে বলতে পারি আমরা, এক নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে অ্যামাইটোসিস। হ্যাঁ, অ্যামাইটোসিস কোষ বিভাজন, যেটা আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া, অ্যামাইটোসিস কোষ বিভাজন আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, প্রত্যক্ষ কোষ বিভাজন, কেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়েছে সেটা নিয়ে আমরা ইন ডিটেইলসে আগামীকাল আলোচনা করব বা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তো অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ বলেছি আমরা, কারণ এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি একটা কোষ ভাগ হয়ে দুইটা কোষ হয়ে যায়, কোনো প্রকার সেকেন্ডারি কোনো মিডিয়াম ছাড়াই সরাসরি একটা কোষ তার মাঝ বরাবর কেটে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সব একত্রে, মানে সব একেবারে দুইটা পার্টে ভাগ হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে ফেলে, কোনো প্রকার জটিল পর্যায়ে ছাড়াই। সেজন্য এটাকে বলতেছি প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, তারপরে থাকবে আমাদের মাইটোসিস। তারপরে থাকবে হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। ওকে, তারপর থাকবে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এই প্রক্রিয়াকে কি হবে, এই প্রক্রিয়া একটা নাম হচ্ছে মাইটোসিস বা আমরা বলতে পারি সমীকরণিক বিভাজন। কেমন? সমীকরণিক বিভাজন। আচ্ছা, মাইটোসিসকে তাহলে কেন সমীকরণিক বিভাজন বললাম আমরা ভাইয়া, আর এই মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষটা বিভাজিত হবে, যে এই প্রক্রিয়া কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে সমান গুণসম্পন্ন অর্থাৎ সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষ হবে। যেহেতু সমগুণ সম্পন্ন কোষ হচ্ছে, নতুন যে কোষ হচ্ছে তার বৈশিষ্ট্য আগেরটার মধ্যে থাকতে, সেজন্য আমরা এটাকে বলবো সমীকরণিক বিভাজন বা সমান সমান বিভাজন। কেমন? আর থাকবে হচ্ছে আমাদের 3 নম্বর কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া আরেকটা নাম কি, এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। কেমন? হ্রাসমূলক বিভাজন, এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে, যেটা নিয়ে আমরা ডিটেইলসে নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়া যদি আমি একটা ব্যাখ্যা দিই, যে অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা কোষ যদি এটা হয়, এই কোষটি কি হবে, সরাসরি হচ্ছে কোনো তোমার জটিল বা মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি তার নিউক্লিয়াসটাকে সে টাইম টাইম লম্বা করবে, লম্বা করে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি সে দুইটা কোষে পরিণত হয়ে যাবে। ওকে, কোন প্রকার জটিলতা ছাড়াই যেহেতু হচ্ছে, তাই এটাকে বলতেছি আমরা মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসের ক্ষেত্রে কি হবে, একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে এবং সৃষ্ট দুইটা কোষ হবে
ওই যে তাদের যে মাদার সেল ছিল বা মাতৃকোষ ছিল তার সমগুণ সম্পন্ন। কেমন দেখো, এই কোষটা থেকে যে দুটো কোষ হলো, দুটো কোষ কিন্তু কি পরস্পর সমগুণ সম্পন্ন, সমান আকার, আকৃতিতে, গঠনে, বৈশিষ্ট্যে সবকিছু কি হবে, সমান হবে, সেজন্য আমরা বলছি সমীকরণিক বিভাজন। আর মায়োসিস হচ্ছে রাসায়নিক বিভাজন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার পরিবর্তে টোটাল কয়টা কোষ সৃষ্টি হবে, একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার পরিবর্তে টোটাল চারটা কোষ সৃষ্টি হবে। কেমন, টোটাল চারটা কোষ সৃষ্টি হবে। ওকে, টোটাল চারটা কোষ সৃষ্টি হবে। আচ্ছা, সেই জন্য আমরা এটাকে বলেছি রাসায়নিক বিভাজন। এখানে রাসায়নিক বিভাজন বলার কারণটা হচ্ছে এখানে এদের যে নিউক্লিয় বস্তুগুলার অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটবে। ওকে, আচ্ছা, যেটা নিয়ে আমরা আসলে যখন আমরা মায়োসিসটা পড়বো তখন ইন ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, তো আমরা তিনটে কোষ বিভাজন প্রক্রিয়া বললাম, তিনটে কোষ বিভাজন প্রক্রিয়া একটা জেনারেল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন জাস্ট একটু জেনে রাখো যে কোন কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে কোথায় হবে, কোন কোষ বিভাজন প্রক্রিয়া আসলে গুরুত্বটা কি। মনে রাখবা, অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে হচ্ছে কোথায়, এর এক্সাম্পল স্বরূপ বলতে হবে আমাদের সকল আদিকেন্দ্রিক কোষে। কেমন, অ্যামাইটোসিস ক্ষেত্রে আমরা এক্সাম্পল স্বরূপ কি দিব, আদিকেন্দ্রিক কোষে অ্যামাইটোসিস হবে। ওকে, আদিকেন্দ্রিক কোষে হবে। তাহলে আদিকেন্দ্রিক কোষ বলতে আমরা কোনগুলোকে বুঝি বলতো, আদিকেন্দ্রিক কোষ হচ্ছে ব্যাকটেরিয়াতে হবে। ওকে, তাহলে ব্যাকটেরিয়াতে আদিকেন্দ্রিক কোষগুলোতে হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হবে বলতো, সকল দেহকোষে মাইটোসিস হতে পারবে। কেমন, মাইটোসিস হবে হচ্ছে সকল দেহকোষে। হ্যাঁ, তাহলে বলবো আমরা সকল প্রকৃত কেন্দ্রিক কোষে বা প্রকৃত কেন্দ্রিক, সকল প্রকৃত কেন্দ্রিক কোথায় হবে, দেহকোষে হবে। ওকে, সকল প্রকৃত কেন্দ্রিক দেহকোষ ও জনন কোষে হতে পারে। আচ্ছা, শুধু দেহকোষে হতে হবে মাইটোসিস এমন ব্যাপারটা কিন্তু না। আচ্ছা, দেহকোষে হবে, জনকোষ হবে। তাহলে দেহকোষে যখন মাইটোসিস হবে তখন আলটিমেটলি রেজাল্টটা কি হবে, যখন দেহকোষে মাইটোসিস হবে তখন সেখান থেকে কি হবে, নতুন দেহকোষ তৈরি হবে। কেমন, নতুন দেহকোষ তৈরি হবে। ওকে, আর জনন কোষ দ্যাট মিন্স যখন একটা শুক্রাণুতে মাইটোসিস হবে বা একটা ডিম্বাণুতে মাইটোসিস, তখন কি হবে বলতো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে। দেখো এখানে কিন্তু জনন কোষ তৈরির কথা বলিনি কিন্তু, হ্যাঁ, জাস্ট বললাম জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে হচ্ছে এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু কি নয়, সংখ্যা বৃদ্ধি কিন্তু কি নয়, তৈরি হবে না। হ্যাঁ, তৈরি নয়, জাস্ট জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে হচ্ছে এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো মায়োসিস বা রাসায়নিক বিভাজন, একটা কোষ থেকে কয়টা কোষ হবে, চারটা কোষ হবে। কোথায় হবে তোমার মায়োসিসটা, মায়োসিসটা হবে প্রকৃত কেন্দ্রিক। হ্যাঁ, আমরা বলে নিব যে মায়োসিসটা হবে হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। অবশ্যই প্রকৃত কেন্দ্রিক হতে হবে, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে প্রকৃত কেন্দ্রিক। প্রকৃত কেন্দ্রিক কোথায়, প্রকৃত কেন্দ্রিক দেহকোষে। প্রকৃত কেন্দ্রিক হচ্ছে দেহকোষে। আচ্ছা, দেহকোষ আমরা বলবো প্রকৃত কেন্দ্রিক জনন মাতৃকোষে। কেমন, প্রকৃত কেন্দ্রিক জনন মাতৃকোষে এই মায়োসিসটা হবে। কেমন, প্রকৃত কেন্দ্রিক জনন মাতৃকোষে মায়োসিস প্রক্রিয়া হবে। ওকে, যার ফলে কি তৈরি হবে, জনন মাতৃকোষের মায়োসিস হওয়ার ফলে কি হবে, জনন কোষ তৈরি হবে, জনন কোষ তৈরি হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেছো যে আমরা একটু আগে জনন কোষ নিয়ে আরেকটু মাইটোসিসের ক্ষেত্রে বলেছিলাম, মাইটোসিসের ক্ষেত্রে বলেছিলাম জনন কোষের জাস্ট কি হবে ভাইয়া, জাস্ট সংখ্যা বৃদ্ধিটা হবে, বাট জনন কোষের সৃষ্টি হবে বা জনন কোষ তৈরি হবে কিন্তু এই মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। কেমন, আচ্ছা, তো এই তিনটা হচ্ছে আমাদের বেসিক কোষ বিভাজন। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোষ বিভাজন নিয়ে একদম ইন ডিটেইলস আলোচনা করা শুরু করব। একদম অ্যামাইটোসিসটা নিয়ে যদি আমি এখন সংক্ষেপে বললাম, মাইটোসিসটা সংক্ষেপে বললাম, মায়োসিসটা সংক্ষেপে বললাম, সেগুলো নিয়ে আমরা কিন্তু ইন ডিটেইলস আলোচনা আমরা পরবর্তী ক্লাস থেকে করবো ইনশাআল্লাহ। ওকে, তো পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল রাত 9টায় লাইভ হবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে লাইভে থাকার, লাইভে থেকে ক্লাসগুলো করে ফেলে কিন্তু আসলে তোমার ক্লাসগুলো জমার সম্ভাবনা কমে যাবে। কেমন, আচ্ছা, আরেকটা কথা বলি যে আমি আসলে তোমরা যারা ক্লাসটা করেছো প্রথম থেকে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো আমি একটা তোমাদের জন্য কাইন্ড অফ একটা উদ্যোগ নিয়েছি যে এইচএসসি যে একাডেমিক বায়োলজি রয়েছে সেটা কতটা ডিটেলসে শেষ করা যায় সেটা কিন্তু আমি চেষ্টা করব। প্রত্যেকটা অধ্যায়ের উপর এরকম হচ্ছে ইন ডিটেলস প্রত্যেকটা টপিকের উপর কোনো টপিক স্কিপ না করে এরকম একটু লেন্থি ক্লাস হবে, অর্থাৎ যতটা ডিটেলসে হওয়া যায়। আসলে এটা সবার জন্য উপযোগী না, যারা মোটামুটি বুঝো বা যারা ভালো বুঝো শুধু তাদের ক্ষেত্রে কথা চিন্তা করে আমি করব না, আমি চিন্তা করবো একদম যারা বায়োলজিতে একটু দুর্বল রয়েছে, যারা বায়োলজিকে একটু ফিল করতে পারো না বা যারা বায়োলজিকে একটু কঠিন ভাবো, তাদের তারাও যাতে বায়োলজির প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হয় সেই প্রেক্ষিতে কিন্তু আমার এই ক্লাসগুলো নেওয়া। ওকে, তো আজকে কোষ বিভাজন অধ্যায়ের প্রথম ক্লাসটা হলো, ইনশাআল্লাহ নেক্সট দিন কোষ বিভাজনের দ্বিতীয় ক্লাসটা হবে। অবশ্যই তোমরা লাইভে থাকার চেষ্টা করবে।
যদি লাইভে করতে না পারো, ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা থাকবে টিউটোরিয়ালস একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে তুমি গেলে ভিডিওগুলো পাবে। ওকে, আর ক্লাস শেষে আমি ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা গুগল ড্রাইভ আকারে থাকবে, যে কোনো সময় তুমি দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। ওকে, আর তোমরা চাইলে টিউটোরিয়ালস একাডেমি যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করতে পারো। হ্যাঁ, সেখানে জয়েন করে তোমাদের যে কোনো প্রবলেম, স্পেশালি বায়োলজি রিলেটেড যে কোনো সব সমস্যা থাকলে তোমরা পোস্ট করতে পারো, বা যে কোনো আপডেট ইনফরমেশন তোমরা সেখানে ফলো রাখতে পারো। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস এখন থেকে যে লার্ন উইথ হিমেল ভাই গ্রুপে হবে। তো তোমরা যারা লার্ন উইথ হিমেল ভাই গ্রুপ থেকে করবা তাদেরও অনেক থ্যাঙ্কস। ক্লাসগুলো করবা রেগুলারলি, একটু নোটগুলো করবা, এবং যে পড়াটা করলাম সেটা একটু বাসায় দেখে নিবা আমার সাথে সাথে। তাহলে আশা করছি তোমার বায়োলজির যে ভীতিটা রয়েছে সেটা দূর হয়ে যাবে, এবং একটা ক্লিয়ার কাট একটা কনসেপ্ট নিয়ে বা একটা ক্লিয়ার কাট গোল নিয়ে তুমি আগাতে পারবা, যেটা আলটিমেটলি তোমাকে একাডেমিক্স হোক, তোমার অ্যাডমিশন হোক, দুই জায়গায় তোমাকে হেল্প করবে। ওকে, তো আজকের মতো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসে ছিলে শুরু থেকে। অবশ্যই চেষ্টা করবে ক্লাসে একটা রিভিউ পোস্ট করার বা ক্লাসে নোটটা পোস্ট করার গ্রুপে। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।